ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 5-এর ঘরে গিয়ে ঠেকল। কিছুক্ষণ বাদে সুফিয়ান চৌধুরীর ডিউটি আওয়ার শেষ হবে। বিকেলের প্রারম্ভে তেমন কাজ না থাকায় কমিশনার কার্যালয়ের ক্যাফেটেরিয়ার একটা চেয়ারে আয়েশ করে বসলেন সুফিয়ান। শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে। একটু চিনি কম দিয়ে ধোয়া ওঠা গরম কফি খেতে পারলে ভালো লাগবে, যেই ভাবনা সেই কাজ। ক্যাফেটেরিয়া এসে এক কাপ অল্প সুগার দিয়ে কফি চাইলেন সুফিয়ান। এরপর কফির অপেক্ষায় বসে বসে সেলফোন স্ক্রল করতে আরম্ভ করলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়েটার ছেলেটা কফি দিয়ে চলে গেল। বৃষ্টি মেঘলা বিকেলে ধোয়া ওঠা কফিতে পরম আবেশে চুমুক দিয়ে চোখ বুঝলেন সুফিয়ান। এমন সময় পেছন থেকে কেউ রাশভারী গলায় বলে ওঠে, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? বহুদিন বাদে দেখা। পরিচিত কণ্ঠস্বর পেয়ে কফি কাপ ফেলে পেছনে ফিরে তাকালেন সুফিয়ান। পেছনে স্করপিও হাসিতে বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছেন এসপি নিয়াজ মোর্শেদ। দীর্ঘদিন পর এক কপট লোকের দর্শন সুবিধার ঠেকল না সুফিয়ান চৌধুরীর কাছে। সে কপাল কুঁচকে সালামের প্রতি উত্তর না করে সামনে মুখ ফিরে বলে উঠল, তা কি মনে করে নিয়াজ সাহেব? সালামের সুর হাসি কোনোটাই তো সুবিধা ঠেকছে না। হঠাৎ দর্শন দিলেন যে? সুফিয়ানের প্রশ্নে হাঁ করে হাসলেন নিয়াজ। এরপর দ্রুত পায়ে এগিয়ে এসে সুফিয়ান চৌধুরীর সামনে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, বহুদিন বাদে দেখা পেলাম আপনার। শেষ পর্যন্ত ঢাকা বদলি হলেন। তা ঢাকায় কি মনে করে? শুধু কি মেয়ের পড়ালেখা নাকি অন্য কিছু? বলেই 2 হাতের তালু ঘষলেন নিয়াজ। ঠোঁটে এখনো সেই ধূর্ত হাসি। নিয়াজের ঠ্যাস দেওয়া প্রশ্নে তরতর করে রাগ মস্তিষ্কে ছড়িয়ে গেল সুফিয়ান চৌধুরী। তিনি কফি মগ ঘোরাতে ঘোরাতে উত্তর করলেন, কেন? ঢাকায় আসা নিষেধ আমার? কে জারি করেছে এই নিষেধাজ্ঞা? সুফিয়ানের রাগী প্রশ্নে জিভ কেটে মাথা নাড়লেন নিয়াজ। এরপর টেবিলে ঝুঁকে ধীর গলায় শুধালেন, শুনলাম মেয়ে নাকি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তা মেয়ে কি জানে আপনি যে তার আসল বাপ নন? নিয়াজের মনের সকল শয়তানি পরিষ্কার বুঝতে পারলেন সুফিয়ান। তাই চোখে মুখে বিরক্তি ঠেলে বলে উঠলেন, না, মেয়ে কিচ্ছুটি জানে না। আপনার জন্য রেখে দিয়েছি। খবরটা তার কানে দিয়ে আমায় উদ্ধার করুন। কি হলো, এখনো বসে রয়েছেন যে? নিয়াজ খ্যাক করে হেসে বলে উঠলেন, আগের মতোই রসিক রয়ে গেছেন। তবে যাক, সেসব কথা। যেটা বলতে এলাম, কি বলতে এতদিন পর নিজের বদসুরত দেখাতে আমার সামনে এলেন নিয়াজ সাহেব? তাড়াতাড়ি বলুন, মন মেজাজ দুটোই খারাপ হয়ে যাচ্ছে। চেহারার বর্ণনা একটু থতমত খেলেন নিয়াজ মোর্শেদ। এরপর 2 হাতের তালুতে নিজের গাল ঘষতে ঘষতে বলে উঠলেন। নিয়াজের কথায় নিজেকে আর ধরে রাখতে পারলেন না সুফিয়ান। কফি মগ চেপে ধরে দাঁতে দাঁত পিষে ধমকে উঠলেন তিনি, চুপ করুন। কী সব আবোল তাবোল বকতে চলে এসেছেন? কে খুনি? তাছাড়া আমার মেয়ের ব্যাপারে আপনার তো দেখছি ভারী উৎসাহ। নিয়াজ এবার প্রশস্ত হাসলো। এরপর বলল, সত্যি করে একটা কথা বলুন তো, সেদিন গুলি সারফরাজ স্বেচ্ছায় করেছিল নাকি আপনি খেতে চেয়েছিলেন? বলেই চকচক চোখে তাকিয়ে রইলেন নিয়াজ। সুফিয়ানের ব্লাড প্রেশার কেমন তরতর করে বাড়তে লাগলো। নিয়াজের চেহারায় অবয়ব দেখে রাগ জেদ লাগামহীন হতে চাইছে। ইচ্ছে হচ্ছে নিয়াজের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। তবুও নিজের মধ্যে সংযম টানলেন সুফিয়ান। নিয়াজের কথার উত্তর না দিয়ে কফিতে চুমুক বসালেন। সুফিয়ান চৌধুরীর নির্ভার নীরবতা সহ্য হলো না নিয়াজের। তিনি রয়ে রহস্যময় হাসি দিয়ে শুধালেন, যেই ছেলেকে নিয়ে দেশে এত এত শোরগোল হলো, মিডিয়া প্রশাসন সরব রইল, হুট করেই সেই ছেলে হাওয়া। তা এত বছর বাদে আপনাদের পরিবারের সাথে তার এত দরহম মরহম কি করে? ঘটনা আসলে কি কমিশনার সাহেব? তবে সেদিন কি সব নাটক ছিল? সুফিয়ান ঠান্ডা গলায় নিয়াজের লোভী চোখে তাকিয়ে শুধালেন। কি চাইছেন আপনি নিয়াজ সাহেব? নিয়াজ 32টা দাঁত বের করে খিকখিক করে হেসে বলে উঠল, আমি কি চাই আপনি খুব ভালো করেই জানেন। খামোখা পেরেশানি হবার কোনো দরকার নেই। আমার মুখটা বন্ধ করুন, তাহলেই হবে। নয়তো কোনো তথ্য কোথায় চলে যায় তা গ্যারান্টি দিতে পারছি না। নিজের ফোন পকেটে ভরতে ভরতে উঠে দাঁড়ালেন সুফিয়ান। এরপর কিছুই হয়নি এমন গলায় বলে উঠলেন, যেখানে যেই তথ্য পাঠানোর পাঠিয়ে দিন। আপনার মুখ আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আর নেক্সট টাইম থেকে এই চেহারা আমাকে দেখাতে আসবেন না, নয়তো আমি ভুলে যাব আপনি পুলিশের সাবেক একজন সদস্য। তা কি করে হয় স্যার? এভাবে হেলাফেলা করছেন কেন? বিষয়টা কি হেলাফেলার? বাঁকা হেসে সুফিয়ান প্রত্যুত্তর করলেন, এসব কুমতলবের জন্য এত বড় চাকরি হারিয়েও শিক্ষা হলো না আপনার? ডিপার্টমেন্ট কি জানে না কত বড় ধাপ্পাবাজ আর খতরনাক লোক আপনি? কে বিশ্বাস করবে আপনার কথা?
আর কি প্রমাণই বা আছে আপনার কাছে? এবার থতমত খেলেন নিয়াজ। কোনো উত্তর করবার আগেই হনহন করে চলে গেলেন সুফিয়ান। সুফিয়ানের পায়ের চলনে খেয়াল করে ক্রুড় হাসলেন নিয়াজ। এরপর বলে উঠলেন, খুব পস্তাবেন কমিশনার। ল্যাংটো খুলে দৌড় করাবো। সবার সামনে আপনার ভালো মানুষের মুখোশ যদি না ছিঁড়েছি, তবে আমার নামও নিয়াজ মোরশেদ নয়। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা করুন। ক্লাসের নতুন অধ্যায়, নতুন প্রফেসর, সব মিলিয়ে বোর্ড টাইম পার করলো নেলি আর রূপকথা। লেকচারারের লেকচার এর আগামাথা কিছুই তাদের মাথায় ঢুকলো না। ক্লাসের টাইম শেষ হবার সাথে সাথে দুজনেই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। প্রয়োজনীয় নোটস প্যাডে লিখে ঘড়িতে সময় বুলালো রূপকথা। 2 পিরিয়ড অফ। এরপর ফিজিওলজির ক্লাস শেষে বাইরে বেরিয়ে এলো রূপকথা নেলি। হঠাৎ রূপকথার ফোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে আনতেই মুখে হাসি ফুটলো। স্ক্রিনে সারফারাজের নাম্বার। ঠোঁটের কোণে হাসির রেখা টেনে ধরে কল রিসিভ করতে ওপাশ থেকে সারফারাজ কিছু একটা বলল। শুনেই মুখের রং পরিবর্তন হলো রূপকথার। ফোন কেটে দ্রুত পা চালাতেই নেলি শুধালো, কি হয়েছে? কে ফোন করেছে? হসপিটালে চল নেলি, অভিরূপ বাইক অ্যাক্সিডেন্ট করেছে। অভিরূপের অ্যাক্সিডেন্টের খবরটা নেলির ভিতর কেমন এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করলো। নেলির হাসি খুশি মুখটা কেমন সহসায় চুপসে গেল। বুক ধুকপুক আওয়াজে হৃদগতি চলছে। আকস্মিক নিজের এহেন অনুভূতির কোনো হেতু খুঁজে পেল না নেলি। রূপকথা নেলি দৌড়ে এমার্জেন্সিতে এলো। এমার্জেন্সিতে কাঠের বেঞ্চিতে পা ঝুলিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে অভিরূপ। পা কেটে গলগল করে রক্ত ঝরছে। বেচারার চেহারা দেখে মনে হচ্ছে বহু কষ্টে কান্না আটকে রেখেছে। পাশেই কিছু হয়নি এমন চেহারায় বসে আছে সারফারাজ। রূপকথা চঞ্চল গলায় ডাকলো, সারফারাজ। রূপকথাকে দেখতে পেয়ে সারফারাজ উঠে দাঁড়ালো। এরপর রূপকথার হাত জড়িয়ে স্বাভাবিক গলায় বলে উঠল। সারফারাজের এহেন কথায় রূপকথা সারফারাজের পেটে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, একজন আহত মানুষ নিয়ে এসব কি ধরনের মজা? কোথাও তুমি নিজে থেকেই ওকে এমন আহত করনি তো? সারফারাজ সিরিয়াস ভঙ্গিতে উত্তর করল, আমি করলেও এতখানে জমা দূরে বসে যেত। শালা কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা করেছে। কুকুর নাকি কাবাডি খেলতে চাইছিল মাঝ রাস্তায় ওর সাথে। সারফারাজের নিষ্ঠুর হেয়ালি কথায় কাঁদো কাঁদো গলায় অভি বলে উঠল, শালা নির্দয় পাষণ্ড, দেখ কতগুলো ব্যথা লেগেছে, আর তুই আমাকে নিয়ে সেই কখন থেকে হাসি তামাশা করে যাচ্ছিস। শালা অভিশাপ দিলাম, তুইও একদিন কাঁদবি, সেদিন আমিও হাসবো। অভির কথায় ঠোঁট টিপে হাসলো সারফারাজ। এরপর বলল, আমার শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই পরিমাণ রক্ত তোর গায়েও নেই। এদিকে ডক্টর আর নার্স দৌড়ে এলেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। সুই শুদ্ধ ইঞ্জেকশন আর সাদা গজ দেখে ভীত হলো অভিরূপ। সে আর্তনাদ করে চাপা গলায় বলল, ইঞ্জেকশনে আমার ফোবিয়া আছে, প্লিজ আমায় দিবেন না ওটা, আমি ভয়ে মরে যাব, গড সয়ার। এত বড় দামড়া ছেলের মুখে ইঞ্জেকশনের ভয় শুনে ডক্টর কপাল কুঁচকে ভারী গলায় বলল, তাহলে এত বড় ক্ষত কিভাবে সেলাই করব? এত বড় মানুষের মুখে এসব মানায়? চোখ বন্ধ করে বসে থাকুন, কিচ্ছু হবে না, এসব মনের ভয়। অভিরূপ মানল না। সে কাকুতি মিনতি অব্যাহত রাখলো। নেলি এতক্ষণ সবটা অবলোকন করলো। অভিরূপের করুণ চেহারা তাকে বেশ পীড়া দিচ্ছে। এই অনুভূতির সাথে আজই পরিচিত হয়েছে নেলি। সবকিছু কেমন এলোমেলো লাগছে তার কাছে। নার্স ইঞ্জেকশন নিয়ে এগুতেই অভিরূপ সারফারাজের উদ্দেশ্যে অনুরোধ করলো। আমাকে জড়িয়ে ধর সারফারাজ, আমি জ্ঞান হারিয়ে ফেলবো নয়তো। সারফারাজ তো আক্কা করলো না অভিরূপের। সারফারাজের এহেন নিষ্ঠুরতায় রূপকথার মেজাজ তিরিক্ষি হলো। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি হলো, যাচ্ছ না কেন? ওকে শক্ত হতে হবে রূপকথা। ছেলে মানুষের এতটা নরম মন মানায় না। যেখানে ওর নিজের কাউকে ভরসা দেওয়ার কথা, সেখানে ও নিজেই অন্যের ভরসা যাচ্ছে। আজীবন ওকে প্রোটেক্ট করার জন্য আমি বসে থাকবো না। তাছাড়া এমনি ভীতু মানুষ আমার পছন্দ নয়। আমি দেখতে চাই সামান্য একটা ইঞ্জেকশনের সুচের ফোঁটায় ও কীভাবে মরে। অভিরূপের কাকুতি মিনতিতে টিকতে পারল না নেলি। সে সবকিছু ভুলে বশীভূত মানুষের ন্যায় অভিরূপের মাথা আলতো হাতে নিজের বুকে জড়িয়ে ধরল। এরপর নার্সকে ধীর গলায় বলে উঠল, নিন, পুশ করুন। নেলির স্পর্শে কাটাছেঁড়া ব্যথা ইঞ্জেকশন সব ভুলে গেল অভিরূপ। সে নেলির বড় বড় চোখ দুটোতে দৃষ্টি মেলালো। মুহূর্তে যেন কোনো ঘোরের মধ্যে চলে গেল সে। নেলির অভিরূপকে আগলে নেওয়া দেখে সারফারাজ আর রূপকথা চোখ কপালে উঠল। সারফারাজ বিস্ফোরিত চোখে বিড়বিড় করে বলে উঠল, ঘটনা কি ঘটলো? একটা ছেলে মেন্টাল আর এক মেন্টালের কাছে, অন্য ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে। রূপকথা ফিসফিস করে সারফারাজকে শুধালো, আমি যা দেখছি তুমিও কি তা দেখছো? কি করে সম্ভব? তোমার ফুল মেন্টাল বোনকে জিজ্ঞাসা করো। নেলির চোখের দিকে তাকিয়ে কখন সময় পেরিয়ে গেল অভিরূপ তার খেয়াল রাখলো না। অভিরূপের ধ্যান ভাঙলো সারফারাজের ডাকে, হোশে আয়, বাড়ি ফিরতে হবে। মধু পরে আবার খাস। একদিনে সব খেয়ে ফেললে পরে পস্তাবি, শালা মৌমাছি। সারফারাজের গলায় সম্বিত ফিরে পেল অভিরূপ। সে দ্রুত নজর সরিয়ে চারিপাশে নজর বুলালো। ডাক্তার নার্স কেউই নেই। পায়ে শুধু সাদা ব্যান্ডেজ।
অভিরূপ যেন আকাশ থেকে পড়ল। নেলিকে চমৎকার জাদুকরি মনে হলো তার। রূপকথার চোখে চোখ পড়তে অভিরূপকে ছেড়ে লাজুক ভঙ্গিতে সরে আসতে চাইল নেলি, কিন্তু নেলির হাত চেপে ধরল অভি। এরপর আদুরে গলায় শুধালো, তুমি কি আমার পেইন কিলার হবে নেলি? নিয়াজ মোর্শেদের অত্যাচারে সুফিয়ান চৌধুরীর মাথা পাগল প্রায়। আজ সপ্তাহখানেক ধরে ফোন কল, সরাসরি সাক্ষাৎ, লোক মারফত হুমকি ধমকিতে সুফিয়ানের মাথা নষ্ট করে ফেলেছে সে। এদিকে চাপা স্বভাবের সুফিয়ান কারো কাছে শেয়ার করলেন না এই বিষয়ে। প্রথমে নিয়াজ মোর্শেদকে তেমন আমলে না নিলেও ধীরে ধীরে তার হুমকিতে ভীত হতে শুরু করেছেন সুফিয়ান। নিয়াজ নিজে থেকে এসব করছে না, তা বেশ টের পেয়েছেন সুফিয়ান। কেউ তো অবশ্যই কলকাঠি নাড়ছে নিয়াজ মোর্শেদের পেছনে, কিন্তু মানুষটাকে। ড্রয়িং রুমে এক মনে বসে বসে নানাবিধ ভেবে চলেছেন সুফিয়ান। এমন সময় রূপকথা সিঁড়ি বেয়ে নেমে এলো। দেখে মনে হচ্ছে কোথাও যাচ্ছে। মেয়ের সাজগোজ দেখে সুফিয়ান ক্লান্ত চিন্তিত গলায় শুধালেন, কোথায় যাচ্ছ? রূপকথা ইতস্তত করে উত্তর করল, ক্লাস ফ্রেন্ড অহনার বার্থডে বাবা। ক্লাস ফ্রেন্ড অহনার বার্থডে বাবা। নেলিও যাচ্ছে, খুব করে অনুরোধ করেছে যেতে। তাছাড়া আমাদের বাসার কাছে পার্টির ভ্যানও, তাই যাচ্ছি আর কি। সরফরাজ যাবে? না, ওকে ডাকিনি। আর কথা বাড়ালেন না সুফিয়ান। নিঃশব্দে সিঁড়ি ধরে নিজের ঘরে চলে গেলেন। ঘড়িতে আরও একবার সময় বলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো রূপকথা। হোয়াইট প্যালেসের রেস্টুরেন্টের রুফটপ এরিয়ে সেজেছে বাহারি সাজে। রঙিন বাতি, খোলা আকাশ, এলোমেলো বাতাস, সব মিলিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি। রুফটপের এক সাইডে একটা স্টেজ বানানো হয়েছে, তাতে বড় করে লেখা হ্যাপি বার্থডে অহনা। হরেক রঙের বেলুন আর ফুলে সাজানো হয়েছে স্টেজে 4টা বড় বড় কেক রাখা। সাদা বারবি গাউনে নিজেকে হুড়পড়ি সাজিয়েছে অহনা। চারিপাশে বন্ধুদের হাসি ঠাট্টার আনন্দ। ধীরে ধীরে বাড়তে লাগলো আনন্দ। কেক কাটা হলো, আয়োজন করা হলো স্পেশাল খানাপিনার। নেলি হুট করেই বলল সে ওয়াশরুমে যাবে। রূপকথা ভিড় এড়িয়ে নেলিকে নিয়ে নেমে এলো 3rd ফ্লোরের রেস্টুরেন্টে। এরপর নেলিকে ওয়াশরুমে ঢুকিয়ে নিজের গায়ের ক্রিম কালারের জামদানি আর মেকআপ একটু ঠিক করে নিল। মিনিট 5 পর বেরিয়ে এলো নেলি। লিফটে উঠতে গিয়ে দুজনাই দেখতে পেল লিফট লোড, তাই সিঁড়ি ধরে চলতে লাগলো। দুজন 6th ফ্লোরে এসে হঠাৎ রূপকথার পা স্থির হলো। হনহন করে 6 নম্বর ফ্লোরে হেঁটে যাচ্ছে সারফরাজ। হাঁটার গতি কেমন ভয়ঙ্কর, ছন্দহীন। সারফরাজের জুতার খটখট ধ্বনি বুকের ছাতিতে কেমন ভয়ানক কাঁপন তুলল। রূপকথা নেলিকে বলে উঠল, তুই যা, আমি আসছি। নেলি অবাক গলায় বলে উঠল, এখানে কোথায় যাবি? পুরোটা জায়গা অন্ধকার আর কেমন গা ছমছমে। দ্রুত উপরে চল। রূপকথা শুনল না। সে বলে উঠল, সরফরাজ আছে এখানে। সারফরাজের নাম শুনে নেলি আর ঘাটালো না। ভাবলো রূপকথা হয়তো তাকে ডেকে নিয়ে এসেছে, তাই রূপকথাকে ফেলে বড় বড় পা ফেলে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল নেলি। অন্ধকার কক্ষের ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে নিয়াজ মোর্শেদ। ফ্লোরটা নতুন, কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। অফিসের জন্য ভাড়া হবে। নিজের কুমতলব হাসিলের জন্য এই ফ্লোরের একটা রুম ভাড়া নিয়েছে নিয়াজ। মানুষকে হুমকি ধামকি দিয়ে বেশ ভালোই টাকা পয়সা পকেটে ঢুকেছে। এভাবে যদি আয়েশি জীবন পার করা যায় তবে ক্ষতি কি? পুলিশের লোক বলেও খাতির ধান্দা হচ্ছে বড় বড় মানুষের সাথে। জীবন পূর্বের তুলনায় এখনই যেন ঝা চকচকে। কোনো বাধা নিষেধ শৃঙ্খলা নেই, নেই কোনো জবাবদিহিতা। সামনে টেবিলের উপরে থাকা মুঠোফোন হাতে তুলে নিল নিয়াজ। এরপর খুঁজে খুঁজে বের করলো সুফিয়ান চৌধুরীর নাম্বার। সুফিয়ান চৌধুরীর নাম্বারের পানে তাকিয়ে কিটকিটিয়ে হাসলেন নিয়াজ। সহসাই সেই হাসি ক্রোধে পরিণত হলো। নিয়াজ নাকের পাতা ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোর জন্য সারফরাজ এখনো বেঁচে আছে কমিশনার, নয়তো ওই কুলাঙ্গারকে আমি বলেই ফসফস করতে লাগলেন নিয়াজ। জন্যই আমি আর চাকরি ছাড়া পেশার ছেলে। খুব সততাগিরি তাই না? ল্যাংটা করে ছেড়ে দেব বলে দিলাম। নিজে নিজেই রাগ ক্রোধের খায়েশ মিটিয়ে সুফিয়ান চৌধুরীর নাম্বার ডায়াল করলেন নিয়াজ। নতুন সিম থেকে এবার কল করলেন তিনি। আগের নাম্বারটা সুফিয়ান ব্লক লিস্টে ফেলেছে বোধ হয়। রিং বাজতেই ফোন কানে তুললেন নিয়াজ। রিং কেটে যাবার মুহূর্তেই ফোন রিসিভ হলো। সেই সাথে ভেসে এলো নরম কণ্ঠস্বর। হ্যালো। সুফিয়ানের কণ্ঠ পেয়ে শব্দ করে হাসলেন নিয়াজ। এরপর নাটকীয় ভঙ্গিমায় বললেন, আসসালামু আলাইকুম স্যার, নিয়াজ মোর্শেদ বলছি। ওয়ালাইকুম আসসালাম। কানের কাছে গম্ভীর ভরাট কণ্ঠে সালাম শুনে ফোন কান থেকে নামিয়ে পেছনে ঘাড় ঘোরালেন নিয়াজ। ডিম লাইটের নীল আলোয় একজোড়া নীল চোখ জ্বলে উঠল মানুষটার মুখে। লিও স্মাইল। নিয়াজ চট করে সুইচ টিপে কক্ষ আলোকিত করলেন। লাইনে এখনো সুফিয়ান চৌধুরী। সারফরাজ নিজের বন্দুক দিয়ে নিয়াজ মোর্শেদের গাল স্লাইড করে ভারী গলায় বলে উঠল, বলেছিলাম না নেক্সট টাইম সামনে পেলে জাস্ট খেয়ে ফেলবো। সারফরাজের গলা স্বরে ভীত হলেন নিয়াজ। ড্রয়ার থেকে নিজের লাইসেন্সবিহীন বন্দুক বের করে সারফরাজকে গুলি করতে চাইলেন, কিন্তু তার আগে নির্দয়ের মতো নিয়াজের বুকে গুলি বসিয়ে দিল সারফরাজ। যারা চিন্তা ভাবনার জন্য 1 সেকেন্ড সময় পর্যন্ত নিল না।
চিৎকারটুকু করার সময় পেল না নিয়াজ। মানুষের প্রাণ কেড়ে নেওয়া বুঝি এতই সহজ? এই নিষ্ঠুর মানবের কাছে গুলি খেয়ে চেয়ারে ধপ করে বসে পড়লেন নিয়াজ। সরফরাজ হো হো করে হাসল নিয়াজের পতনে। এক হাতে টেবিলে ঝাটকা দিয়ে সরিয়ে নিয়াজের বুকে পা ঠেকিয়ে সরফরাজ হিসিয়ে বলে উঠল, কিভাবে জেলে আমাকে মেরেছিলি মনে আছে? ছোট্ট বাচ্চাটাকে ছুরি ফেলে কপাল ফাটিয়ে দিয়েছিলি, সেই দাগ এখনও রয়ে গেছে। বাচ্চা মেয়েটা আমার কলিজা, আর তুই আমার কলিজার গায়ে আঘাত করেছিলি। কলিজায় আঘাত ফেলে কেমন ব্যথা অনুভব হয় বলতো? সহ্য করা যায় সেই তীক্ষ্ণ নিদারুণ ব্যথা? বলে আরেকটা শুট করলো সরফরাজ। নিয়াজ কথা বলতে চাইলো কিন্তু পারল না। ফ্যালফ্যাল চোখে সরফরাজের নিষ্ঠুরতা দর্শন করতে লাগলো শুধু। নিয়াজ মোর্শেদের গলা চেপে ধরে সরফরাজ হুঙ্কার ছাড়ল, দে ঠেট দে, আমিও দেখি তোর বুকে কত দম। সমস্ত দম নিংড়ে বের করবো আমি তোর। রুদ্ররাজ তোকে নাচাচ্ছে তাই না? এবার নাচ, ইচ্ছা মতো নাচ। নিয়াজ মোর্শেদ বহু কষ্টে ভেঙে ভেঙে বলে উঠল। ধ্বংস হয়ে যাবে। সরফরাজ নিয়াজের কপালে বন্দুক তাক করে হেসে উত্তর করলো, ধ্বংস? আমি ধ্বংস হই না নিয়াজ মোর্শেদ, এবার তোর ধ্বংস অনিবার্য। গুড বাই এসপি নিয়াজ, সি ইউ ইন হেল। কথাটা বলেই নিয়াজ মোর্শেদের কপালে শুট করে দিল সরফরাজ। কপাল ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত এসে ভিজিয়ে দিল সরফরাজের মুখ আর গায়ের পোশাক। ফু দিয়ে বন্দুকের নলে ধোয়া থামিয়ে বড় বড় ভীত চোখে তাকিয়ে থাকা শাসীন নিয়াজের পানে তাকিয়ে বাঁকা হাসলো সরফরাজ। আরও একটা গুটির পতন, চেকমেট। কথাটা বলেই পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো সরফরাজ। এরপর শূন্যে ধোয়া উড়িয়ে সমস্ত নীরবতা ছিন্ন করে খটখট শব্দ তুলে বেরিয়ে এলো। আকস্মিক সামনে দাঁড়ানো মানবীকে দেখে পা থেমে গেল তার। সেই সাথে ঠোঁট থেকে খসে পড়ল জ্বলন্ত সিগারেট। ঝটপট হাতের বন্দুক কোমরের পিছনে গুজে ভয়ার্ত গলায় ডাকলো, রূপকথা। চারিপাশে নিস্তব্ধ নিগুড়তা নেমে এলো। মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে। পৃথিবীতে কোনো প্রাণ বেঁচে নেই, সবকিছু যেন ধ্বংস হয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপর উপরে দাঁড়িয়ে আছে রূপকথা একা। সরফরাজের গালবে নাকবে এখনো তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। এই মুহূর্তে সরফরাজকে কোনো সুদর্শন প্রেমিক পুরুষ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে সামনে সরফরাজ নয়, একটা রক্তচোষা পিশাচ দাঁড়িয়ে আছে, যে এই মুহূর্তে রক্তের নেশায় বুধ উন্মাদ হয়ে রয়েছে। একটু নড়চড় হলে সে রূপকথা কেউ গিলে নেবে। সরফরাজ এক পা এগিয়ে আসতে চাইল, কিন্তু রূপকথা কয়েক কদম পিছিয়ে গেল। তার পা জোড়া কাঁপছে টলমল হয়ে, শরীর কেমন ভারশূন্য ঠেকছে। মনে হচ্ছে মাথার ভেতর কোনো ঘিলু নেই, সব কেমন ফাঁকা। সরফরাজ এগিয়ে এসে খপ করে রূপকথার হাতের সরু কবজি চেপে ধরল। সরফরাজের শীতল স্পর্শে রূপকথা শিওরে উঠল, ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী বড্ড বেইমানি করলো, কোনো আওয়াজ বাইরে বেরোতে দিল না। চোখ দুটো কেমন চঞ্চল হয়ে উঠেছে। সরফরাজের ক্রুড়ো চোখে দৃষ্টি মেলাতে ভয় পাচ্ছে তারা, অথচ পুরো ঘটনার বাহক সে নিজেই। বড় গলায় সরফরাজকে বলেছে নিয়াজ মোর্শেদ তার বাবাকে হুমকি দিচ্ছে। গোপনে আড়ি পেতে তার বাবার কাকুতি মিনতি সে নিজে কানে শুনেছে। সরফরাজ যেন তাকে শুলে চড়ায়, তার বাবাকে হেনস্থা করার জন্য বুড়োটাকে যেন উচিত শিক্ষা দেয় সরফরাজ। প্রেমিকার আদেশ তথাস্তু পালন করেছে সরফরাজ। তবে রূপকথা ভয় কেন পাচ্ছে? সরফরাজ ঠান্ডা গলায় শুধালো, দেখবে? রূপকথা সরফরাজের শার্ট খামচে ধরে মাথা তোলালো। সে দেখবে না এমন বিভৎস দৃশ্য। রূপকথা ভেবেছিল সরফরাজ লোক মারফত নিয়াজকে সাহায্য করবে, হালকা কিলঘুষি থ্রেড দিবে, কিন্তু সরফরাজ নিজেই তাকে বুম বুম বাউন্স করে দিবে, এটা রূপকথার কল্পনাতীত। এই মুহূর্তে রূপকথার কি করা উচিত রূপকথা ভুলে গেছে। ফাঁকা মস্তিষ্ক, কিন্তু মনে হাজারো দুষ্টু আগ্রহ ভাটর ভুটুর করে উঠল। নিয়াজ মোর্শেদ কেমন করে পৃথিবী থেকে ডিলিট হয়েছে তা দেখার স্বাদ জাগলো। মনকে নিজেই বুঝালো সে ভবিষ্যৎ ডক্টর। এমন বেকাবু ভয় তাকে মানায় না। দুদিন পর নিজেই মানুষের বুক পেট কাটবে সে। নিজেকে নিজেই হ্যাঙ্কি প্যাঙ্কি বুঝ দিয়ে জোর গলায় কথা বলতে চাইল রূপকথা, কিন্তু এবারও কণ্ঠনালী নিষ্ঠুরতা দেখালো। ঠোঁট নাড়িয়ে কিছু বলল, কিন্তু আওয়াজ হলো না। শকুনি নজরের মালিক সরফরাজ বুঝলো বোধ করি ঠোঁটের ইঙ্গিত। সে এক হাতে জাপটে ধরে নিয়াজ মোর্শেদের কক্ষের দরজার সামনে দাঁড় করালো রূপকথাকে। পিটিপিটি চোখে একবার নিয়াজকে পরখ করলো রূপকথা। কেমন চোখ উল্টিয়ে মরে পড়ে আছে বুড়ো ভাম, কপালের ফুটো দিয়ে মগজ গলে গলে পড়ছে। আর কিছু দেখার অবস্থায় রইল না রূপকথা। সরফরাজের শার্ট খিচে ধরে চোখ বুঝলো। এরপর সরফরাজের বুকে মাথা হেলিয়ে হুঁশ হারালো। জ্ঞানহীন রূপকথার মুখের পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেললো সরফরাজ। এরপর পকেট থেকে ফোন বের করে কল করলো লুইসকে। ভবনের বাইরে অপেক্ষা করছিল লুইস আর ইয়ং। ফোনের রিং বাজতেই ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে লুইস উত্তর করল, বস, ক্লিন আপ দ্য প্লেস অ্যান্ড গেট রিড অফ দ্য বডি। বলেই খট করে কল কেটে দিল সরফরাজ। এরপর রূপকথাকে কাঁধে তুলে লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে এলো। লোকচক্ষুর আড়ালে নিজের গাড়িতে এনে রূপকথাকে সিটে হেলান দিয়ে বসালো সরফরাজ। এরপর পানির বোতলের ক্যাপ খুলে চোখে মুখে পানি ছিটা দিল, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না রূপকথার।
সে যেন গভীর ঘুমে মগ্ন। এই ঘুম ভাঙবার নয়। এই মুহূর্তে সরফরাজের কাছে রূপকথাকে ঘুম কুমারী শেহজাদি মনে হচ্ছে। রূপকথার ফর্সা মুখে জলের বিন্দুগুলো হীরের ন্যায় জ্বলজ্বল করছে। গোলাপি ঠোঁটজোড়া সদ্য প্রস্ফুটিত শিশির ভেজা পদ্ম। ধীর গতির শ্বাসের কারণে রূপকথার বক্ষ উঠানামা করছে। চোখের বড় বড় পাপড়িগুলো কেমন ধনুকের ন্যায় বেঁকে রয়েছে। চিকন খাড়া নাকটার প্রতি বেশ ঈর্ষা হলো সরফরাজের। এই মেয়েটাকে এত সুন্দর হতে কি বলেছে হুম? পুরোই আগুন সুন্দরী, সারাটাক্ষণ মাথাটা নষ্ট করে রাখে। দেবো নাকি কয়েক দফা ভালোবাসা? রূপকথার এলোমেলো চুলগুলো আলগোছে কানের পিঠে গুজে দিল সরফরাজ। বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গিয়েছে বেশ খানিকটা। নিষিদ্ধ অঙ্গে সরফরাজের দৃষ্টি স্থির হলো। পাপবোধ থেকে দৃষ্টি সরাতে চাইল তৎক্ষণাৎ, কিন্তু পারল না। দৃষ্টি আর মনের যুদ্ধে দৃষ্টি জয়ী হলো। সরফরাজ হটাতে পারল না তাকে। সুডৌলে গঠনে শরীর ঘেমেনে একাকার হলো। নিষিদ্ধ বাসনা কবজা করলো পুরো শরীর। এমন অনুভূতি আজ প্রথম। পুরুষত্বের লাগাম টেনে ধরা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এহেন খতরনাক পরিস্থিতি রোধে নিজেকে বেশ ধমক দিল সরফরাজ। বন্দুকের ভয়ও দেখালো মনকে, কিন্তু বেয়ারা মন নেশাগ্রস্ত মাতালের ন্যায় তালহীন হলো। সে তার সিদ্ধান্তে অটল। শেষমেশ উপায়ন্তর না পেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো সরফরাজ। গায়ে শার্ট ভিজে জপজপে অবস্থা। গায়ে কেউ কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বরফ মিশ্রিত সুইমিং পুলে ডুব দিতে পারলে শান্তি পাওয়া যেত। কি রে, এভাবে ঘামছিস কেন? আকস্মিক অভির গলায় কেঁপে উঠল সরফরাজ। যে কেউ দেখলে ভাববে সরফরাজ বড় কোনো চুরি করে ধরা পড়েছে। সরফরাজের অদ্ভুত আচরণে অভি কপাল কুঁচকে পুনরায় শুধালো। কি আছে গাড়ির ভেতর? এভাবে তাকিয়ে আছিস কেন? দেখি তো। বলে গাড়ির ভেতরে উকি মারতে উদ্যত হলো অভি। সরফরাজ অভিরূপের কলার চেপে ধরে শীতল কম্পিত গলায় বলে উঠল, থেমে যা, বোমা আছে ভেতরে। ওই তেজিস্কের মিশ্রিত ধ্বংস দেখার ওদিকে শুধুই আমার, আর কারোই না। বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল অভিরূপকে। সরফরাজের পেশিবহুল হাতের ধাক্কায় ধরে সটকে গেল অভি। তড়িঘড়ি করে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করতে করতে সরফরাজ বলে উঠল, নেলি এসে ভেতরে, ওকে বাড়ি পৌঁছে দিস, আমি গেলাম। পার্টিময় রূপকথাকে খুঁজে না পেয়ে বেশ বিরক্ত হলো নেলি। রূপকথার ফোনে বেশ কয়েকবার কল করেও কোনো পাত্তা পাওয়া গেল না মেয়েটির। নেলি জানে সরফরাজকে পেলে রূপকথা দুনিয়া ভুলে যায়। তাছাড়া সরফরাজ রূপকথার সঙ্গে থাকলে বাড়তি টেনশনের কোনো ঝামেলা নেই। খাওয়া দাওয়ার পর্ব চুকেছে অনেকক্ষণ আগে। সব ফ্রেন্ডরা ইতিমধ্যেই পার্টি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। নেলি আর সময় অপচয় করলো না। রূপকথাকে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে নিচে নেমে এলো সে। গ্রাউন্ড ফ্লোরে এসে বাইরে পা রাখতে নেলি বিস্ময়ে হতবাক হলো। সামনে অভিরূপ দাঁড়িয়ে আছে। নেভি ব্লু শার্ট আর জিন্স কার্গোতে মাত্রাতিরিক্ত কিউট লাগছে তাকে। নেলি দৌড়ে এসে অভির সামনে দাঁড়িয়ে শুধালো, পা ঠিক হয়েছে? হাঁটা চলায় কোনো প্রবলেম নেই তো? মেডিসিন ঠিকঠাক চলছে নাকি স্কিপ করে যাচ্ছেন? অভি ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে উত্তর করলো, যাদের পার্সোনাল ডক্টর থাকে ট্রিটমেন্ট করার জন্য, তাদের অসুস্থতা ঘিরে রাখবে কোনো শক্তি। বলেই চোখ টিপল অভি। অভির কাঁধে ছোট পাঞ্চ মেরে নেলি নাজুক ভঙ্গিতে বলে উঠল, আপনি কিন্তু খুব দুষ্টু, কিন্তু আপনাকে দেখলে মোটেও বোঝা যায় না ওই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আর কি। নেলির কথায় ঠোঁট কামড়ে হাসলো অভি। এরপর হঠাৎই বুকে চেপে চোখ মুখ কুচকে বসে গেল রাস্তার মাঝখানে। অভিরূপের আকস্মিক অবস্থায় ঘাবড়ে গেল নেলি। সে ভয়ার্ত গলায় বলে উঠল, কি হলো আপনার? অভি বুক চেপে ধরে ভাঙা গলায় বলে উঠল, তোমার আপনি সম্বোধন হৃদয়ে নিতে পারছে না, তাই হার্টবিট ব্লক করে আমায় মারতে চাইছে। অভির চলাকলায় মন ভার হলো নেলি। সাংঘাতিক বজ্জাত লোকটা তাকে অযথা ভয় দেখিয়েছে। আর একটু হলে দিশাহীন হয়ে যেত সে। তার মনের খবর না জেনে অসভ্য পুরুষ তাকে ভোগাতে চাইছে। সময় বুঝে ঠিক উচিত শিক্ষা দিবে নেলি তাকে। নেলি মনে মনে হাজারো গালাগালি দিল অভিকে। এরপর লাজুক হেসে হনহন করে হেঁটে সামনে এগিয়ে গেল পেছন থেকে। অভিরূপ চিৎকার করে ডেকে বলে উঠল, নিষ্ঠুর মানবী নেলি, হায়দার শহর জুড়ে আন্দোলন করলো তোমার বিরুদ্ধে। দাবি না মানা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। ব্যস্ত শহরে ভালোবাসার মিছিল হবে। এক দফা এক দাবি, আপনি থেকে তুমি বলবি। নেলি খিলখিল করে হেসে উঠল অভির কথায়। অভিরূপ বুঝলো দাবি পাশ হয়ে গেছে। ঝটপট মাটি থেকে উঠে দৌড়ে নেলির সামনে গিয়ে দাঁড়ালো অভি। মুগ্ধ হয়ে উপভোগ করলো মুক্ত ঝরা হাসি। এরপর ঘোর লাগানো স্বরে বলে উঠল, ক্ষমতা থাকলে সমস্ত কোলাহল থামিয়ে দিতাম, শুধু তোমার হাসির মিষ্টি ঝিনিঝিনি সুর শোনার জন্য। থমকে দিতাম সময়ক্ষণ। আর হেসো না নেলি, ও হাসিতে আমার মরণ হয়।
সুফিয়ান চৌধুরীর বাড়ির সামনে গাড়িতে বসে আছে সারফারাজ, পাশেই অচেতন রূপকথা। রূপকথার কোমল মুখের পানে গভীর দৃষ্টি ফেলল সারফারাজ। মেয়েটার চোখ ধাঁধানো সৌন্দর্যে গলা শুকিয়ে এলো সারফারাজের। সে হাত বাড়ালো রূপকথার গোলাপি অধরের পানে, ছুঁয়ে দিতে চাইল পরম যত্নে, কিন্তু নিজের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে থেমে গেল। এরপর তাচ্ছিল্য হেসে বলে উঠল, তুমি নিস্পন্দন, আমি রক্তাক্ত, দুজন দুই মেরুর মানুষ, অথচ ভালোবাসা সে তো অবুঝ। এইসব পার্থক্য সে বুঝতে নারাজ। সারফারাজ টিস্যু দিয়ে ঘষে ঘষে নিজের হাত মুছে নিল। নিয়াজ মোর্শেদের রক্ত শুকিয়ে চামড়ার সাথে লেগে রয়েছে, সাবান পানি ছাড়া উঠবে না মনে হচ্ছে। হাতের দুমড়ানো টিস্যু বাইরে ছুঁড়ে ফেলে রূপকথাকে শক্ত আলিঙ্গনে বাঁধল সারফারাজ। এরপর রূপকথার কানে চুমু এঁকে ফিসফিস করে বলে উঠল, তোমাকে ছুঁয়ে পবিত্র হওয়ার চেষ্টা করছি রূপকথা, ভেতরটা একদম পচে গেছে। সুফিয়ান চৌধুরীকে কল করেছে সারফারাজ বেশ কিছুক্ষণ আগে। ভদ্রলোক এখনো বের হলো না। সারফারাজ শব্দে গাড়ির হর্ন বাজালো। রূপকথার জ্ঞান কেন ফিরছে না, এটা নিয়ে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে সুফিয়ানের কোনো পাত্তা নেই। সারফারাজের ইচ্ছে হলো বাড়ির গেট ভেঙে ফেলতে, কিন্তু শ্বশুর বাড়ির ক্ষতি করলে রূপকথা তার থেকেই ক্ষতি পূরণ আদায় করবে দ্বিগুণ। শেষমেশ লস তারই। দ্বিতীয়বার হর্ন বাজাতেই বেরিয়ে এলো সুফিয়ান। সুফিয়ানকে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল সারফারাজ। ত্রস্ত পায়ে এগিয়ে এসে চাপা গলায় সুফিয়ান ধমকে উঠল, আর জায়গা পেলি না আমার মেয়ের সামনে সমস্ত অঘটন ঘটাতে হয় তোর? প্রেম কি আছে না ভেঙেছেই? ভাঙলে আমি মহা খুশি, কাল মসজিদে সিন্নি বিলাবো। সারফারাজ হো হো করে হেসে বলল, আমার ভালোবাসা শিকল ছেড়ে উড়ে যাওয়ার সাধ্য আপনার মেয়ের নেই, সে আমার বুকেই বেহুশ হয়েছে। খুন করার আগে দেখবি না আশেপাশে কে আছে? আমি জানি নাকি যে আপনার মেয়ে আমার লেজ ধরে কিলিং স্পটে ঢুকে যাবে? আমি তো স্পট ক্লিয়ার করে গেছি। সুফিয়ান ব্যথিত গলায় শুধালেন, মারলি কেন? অন্যভাবে তো মিট করা যেত। আমি সব শুনেছি, ফোনের এপারে আমিও ছিলাম। আপনার মেয়ে আবদার করেছে স্যার, খুব শখের বুঝলেন। আবদার ফেলতে পারি না, একদম একদম মাথায় উঠে বসেছে। চাবিওয়ালা পুতুল হয়ে গেছি আমি। ঘড়ির নাটাই আপনার মেয়ের হাতে স্যার, সে যেভাবে উড়াবে আমি ওভাবেই উঠতে বাধ্য। মেয়ের এমন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত আছে শুনে বুক চেপে দাঁড়িয়ে গেলেন সুফিয়ান। এরপর দাঁতে দাঁত পিষে বললেন, মেয়েটার মাথা এভাবে খাস না, পরে খুব পস্তাবি। 12 বছর ধরে পালছি এমন সব অদ্ভুত বায়না ধরে, যার অস্তিত্বই এই পৃথিবীতে নেই। দরুক না থাকুক এই নিঃস্বর পৃথিবীতে, তার অস্তিত্ব সমস্ত বায়না পূরণ করব আমি, হোক আমার সাধ্যের বাইরে। তাছাড়া রূপকথার বায়নার অস্তিত্ব যেই পৃথিবীতে নেই, সেই পৃথিবীর অস্তিত্ব কোন কাজের? যদি রূপকথা চায় পৃথিবী ধ্বংস হোক, তবে দ্বিতীয় লড়াবো আমি। পৃথিবীর প্রত্যেকটা শহরে আমি নিউক্লিয়ার বোমা মেরে ধ্বংস করবো সব, তবুও সে হ্যাপি থাকুক। সারফারাজের ভালোবাসার সীমা পরিমাপ করে চোখ উল্টালেন সুফিয়ান। এরপর বললেন, বোম মেরে শ্বশুর শাশুড়ি সব উড়িয়ে দিবি? অন্ধপ্রেমিক তুই? নিউক্লিয়ার বোম মারলে তুই বাঁচবি, তোর প্রেমিকা সে বাঁচবে। প্রেমের ডায়লগে একটু তো বাস্তবতা রাখ। এসব আকাশ কুসুম বলেই আমার মেয়েকে কবজা করেছিস, তাই না? চুমু খেয়ে কবজা করেছে আপনার মেয়েকে? আস্তাগফিরুল্লাহ, তোর মুখে গজব পড়বে হারামি। বলতে বলতে গাড়ি নিকট এসে মেয়ের জ্ঞানহীন মুখের দিকে নজর দিলেন সুফিয়ান। এরপর বলে উঠলেন, এত দূর যেহেতু নিয়ে আসতে পেরেছিস, তবে ঘর পর্যন্ত এগিয়ে দে। বুড়ো বয়সে এসব ধকল কুলোয় না। আপনার মেয়েকে কুলে তুলতে আমি 2 পায়ে রাজি। সারাদিন এই মতলে বিয়ে করি, কখন কোথায় ছুঁয়ে দেওয়া যায় এভাবে সবসময় ছুঁয়ে দেওয়ার অনুমতি দেবেন, ঠিক আছে? আমি বিনা দ্বিধায় লুফে নেব। সারফারাজের ঠোঁট কাটা কথায় 2 কানে আঙ্গুল ঢুকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, লোফার কথাকার, রূপকথার বাপ আমি, একটু সম্মান কর। কান তো পৌঁছে গেল, তোর শরম লাজহীন কোথায়? এমন লাগামহীন কেন তুই বলতো? রূপকথাকে কোলে তুলতে তুলতে সারফারাজ প্রতি উত্তর করলো, আমার পিছু না লেগে প্রেমিক পুরুষ হিসেবে কি কি কীর্তি করেছিলেন 30 বছর আগে সেটা ভাবুন। সাধু পুরুষ ছিলেন নাকি অসাধু তা বেশ ভালোই জানি। চাইলে কেচ্ছা শুরু করতে পারে, করবো নাকি? সারফারাজের খোঁচা দেওয়া কথায় চুপসে গেলেন সুফিয়ান। এই ছেলেকে মোটেও ভরসা নেই তার, কখন কোন বেফাস কীর্তি উগলে দেয়। তার চেয়ে চুপ থাকাই উত্তম। কিন্তু মনের কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল, তাই ফিসফিস করে শুধালেন, আচ্ছা, প্রেম প্রীতির আলাপ বাদ, আসল কথায় আসি। নিয়াজকে যে মারলি, যদি পুলিশ কেস হয়? সারফারাজ শক্ত চোয়ালে অদ্ভুত হাসলো। এরপর ভারী গলায় জবাব দিল, জার্মান পেশার পর্যন্ত সুখে কোনো কুল কিনারা বের করতে পারবেন না। হাত পুরোই পাকা কমিশনার সাহেব। যেই প্রমাণ আমি নিজে লুপাট করেছি, বিধাতা ছাড়া কোনো প্রাণীর পক্ষে তা খুঁজে বের করা সম্ভব না। আর যদি পেয়েও যায়, পৃথিবীর এমন কোনো জেল আইন আদালত নেই যেখানে আমাকে আটকে রাখবে।
আমি দুর্বল, যে আমার বাধা হয়ে দাঁড়াবে তাকে জাস্ট উপড়ে ফেলবো আমি। সেটা যদি আপনি হন তাতেও আমি আমার মনের ইরাদা বদলাবো না। ঝিরিঝিরি বৃষ্টির ধারা আর কালো মেঘের আড়ালে সূর্যমামা কখন মধ্য গগনে গিয়ে ঠেকলো তার ঠাহর করা গেল না। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 12র ঘরে গিয়ে স্থির হলো। ঠান্ডা পরিবেশে সারফারাজের ঘুম আরেকটু গাঢ় হলো। বুকে একটা বালিশ জড়িয়ে কাঁথায় শরীর মুড়িয়ে গভীর ঘুমের দেশে নিজেকে সঁপে দিল সে। হঠাৎ অদ্ভুত এক স্বপ্ন দেখল সারফারাজ। মায়া খুব করুণ স্বরে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। ছোট সারফারাজ খেলা ফেলে দৌড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। এরপর গোটা গোটা হাত দিয়ে মায়ের থুতনি আলতো করে ধরে অবোধ হয়ে শুধালো। কাঁদছো কেন মাম্মা? মায়া আরো করুণ স্বরে বলে উঠল, তুই একা হয়ে যাবি সারফারাজ, কেউ থাকবে না তোর পাশে। আমি আর তোর আশেপাশে নেই বাবা, আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর খুঁজে পাবি না আমায় তুই। একা একা কি করে বাঁচবি তুই মানিক আমার? মা কোথাও হারিয়ে যাবে শুনে মাকে শক্ত করে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল সারফারাজ। আমি তোমাকে কোথাও যেতে দেব না মাম্মা। এই যে শক্ত করে জড়িয়ে ধরেছি, কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে তোমাকে, কেউ না। আমায় ফেলে কোথাও যেও না মাম্মা, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় মাম্মা। আরো কিছু বলতে চাইল সারফারাজ, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক রাক্ষস এসে সারফারাজকে ছিটকে ফেলে দিল মাটিতে। এরপর মায়ের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল অন্ধকার কালো গ্রাসে। মায়া চিৎকার করে উঠল। সারফারাজ! সারফারাজ মাটিতে পড়ে গুঙিয়ে উঠল। মা! মুহূর্তেই ঘুম ছুটে গেল সারফারাজের। চট করে শোয়া থেকে উঠে বসলো সে। সারা শরীর ঘামে ভিজে একাকার। কানে এখনো মায়ার স্পষ্ট চিৎকার বাড়ি খাচ্ছে। মায়ার সজল করুণ চোখগুলো সারফারাজের কঠিন হৃদয় নাড়িয়ে দিল। বুক ভেঙে কান্না পেল সারফারাজের। স্বচ্ছ চোখে টুপটুপ জলের আনাগোনা হলো। বুকে চিনচিন ব্যথায় ভার হলো। বিষিয়ে উঠল কণ্ঠনালী। নিজের যন্ত্রণা দমন করতে না পেরে একটা বালিশ টেনে মুখে গুজে ছোট বাচ্চা নিয়ে চিৎকার করে উঠল সারফারাজ, কিন্তু বালিশের চাপ ভেদ করে সেই চিৎকার দেয়ালের বাইরে গেল না। মুখে আরো খানিক বালিশ ঠুসে অনবরত মা সম্বোধন চিৎকার করতে লাগলো। সারফারাজ কঠিন হৃদয়ের গহীনে যে ব্যথা দগদগে হয়ে আছে তা সকলের অজানা। একাকী নিঃসঙ্গে সেই ব্যথা হৃদয় কাবু করে চূড়ান্ত কষ্ট দেয়, তাও সকলের অজানা। সকলে উপরে চাকচিক্য আর কাঠিন্য দেখে, কিন্তু চামড়ার ভেতরের বক্ষ ছাতি ভেদ করে কেউ দগদগে ঘাটা দেখে না। কি নিষ্ঠুর সেই যন্ত্রণা, কি অসহনীয় সেই ব্যথা। কতক্ষণ সময় এভাবে গড়ালো সারফারাজ যে তা অজানা। সে এক মনে ভেবে চলল তার মা এখনো বেঁচে আছে এবং তার আশেপাশেই আছে, কিন্তু কোথায়? মাকে ফিরে পাবার আশায় চঞ্চল হয়ে উঠল সারফারাজের হৃদয়। মুখ থুবড়ে পড়া আশাগুলো আবারও প্রদীপ জ্বালালো। সারফারাজ সিদ্ধান্ত নিল পুরো শহর চষে বেড়াবে। অবশ্যই কাছে কোথাও তার মা রয়েছে। মনের কষ্টগুলো পুনরায় বাক্সবন্দি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সারফারাজ। ঘড়িতে সময় বুলালো প্রায় 1টা। সারাদিন রূপকথার খবর নেওয়া হয়নি। মেয়েটা কোন তবিয়তে আছে তা অজানা, কিন্তু রূপকথা থেকে নিজের মায়ের জন্য মনটা ছটফট করে উঠল সারফারাজের। রূপকথার কথা মাথা থেকে ঝেড়ে নিজের মায়ের অস্তিত্বে প্রখর হলো। চোখ বুজে ভাবতে লাগলো, কোথায় আছো তুমি মা? আমাকে কার একবার এভাবে ডাকবে না তুমি? একবার ডেকে দেখো, ঠিকই খুঁজে বের করে ফেলবো। একবার ডাকো না মা। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নব ঘুরিয়ে দেয়ালে হাতের ভর দিয়ে দাঁড়ালো সারফারাজ। ঠান্ডা জলের ঝিরিঝিরি স্পর্শে শরীর শিওরে উঠল তার, কিন্তু শরীরের চিন্তায় মনোনিবেশ করলো না আপাতত। সে দেয়ালে মাথা ঠুকে মনে করার চেষ্টা করলো কোথায় মায়াকে খুঁজেছে আর কোথায় খুঁজেনি। চতুর মস্তিষ্ক কম্পিউটারের স্মৃতি নিয়ে একে একে বের করে আনলো সকল তথ্য। সারফারাজ লম্বা শ্বাস টানলো। সামনে পথ ধুধু মরুভূমি, বেদুইনের মতো ছুটতে হবে, কিন্তু মায়াকে ছাড়া খালি হাতে ফিরবে না সে। বেশ কিছুক্ষণ পর কোমরে একটা সাদা টাওয়েল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। সারা গায়ে বিন্দু বিন্দু জল, চুলগুলো কপালে লেপটে রয়েছে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো চকচকে গ্লেজ ছড়াচ্ছে। টকটকে ঠোঁট জলের স্পর্শে হয়েছে সিক্ত লোভনীয়। বেডসাইড টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটের একটা লাইটার নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সারফারাজ। ড্রয়িং রুমে কাউকে নজরে এলো না। টেবিলের উপর খাবার সাজিয়ে ঢেকে রাখা। আজ কামালের ডক্টরের কাছে চেকআপের জন্য যাবার কথা। সাথে বোধহয় নজরুলও গিয়েছে। ইয়াং লুইস কাউকে দেখা গেল না। সিগারেট ঠোঁটে চেপে আগুন ধরাতে ধরাতে সারফারাজ কপাল কুঁচকালো। কোথায় গেল এরা? নাকি এখনো ঘুম থেকে ওঠেনি? পরক্ষণে মনে পড়লো, স্বাস্থ্য সচেতন বডি বিল্ডারদের মতন দেখতে পুরুষ দুটো কখনো বেলা করে ঘুম থেকে ওঠে না। তাছাড়া নিজের দায়িত্বের ব্যাপারেও তো তারা বেশ কঠোর।
নানাবিধ চিন্তায় সিগারেটে টান দিয়ে চোখ বুঝে ধোয়া ওড়ালো সারফরাজ। হঠাৎ মেলি হাসির শব্দ আর ইয়াং এর গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকালো সারফরাজ। 2 হাত ভর্তি বাজার আর শপিং ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করলো ইয়ং লুইস। পেছনে এলো রূপকথা। রূপকথাকে দেখে মাথা ঘুরে গেল সারফরাজের। ডেনিম জাম্পস্যুট আর সারফরাজের দেওয়া সেই স্নিকার্স পরেছে রূপকথা। ছোট চুলগুলো পনিটেল স্টাইলে বাঁধা, কাঁধে ঝোলানো ব্যাকপ্যাক, হাতে ফিতাওয়ালা ঘড়ি, মুখে সিম্পল প্রসাধনী, হালকা লিপস্টিক আর মোটা করে টানা কাজল। রূপকথাকে ছোট বাচ্চার মতো লাগছে, আদুরে আর কিউট। সারফরাজের ইচ্ছে হলো মেয়েটাকে কোলে তুলে ধুমাধুম চুমু খেতে। সামনের মানুষগুলোকে বিষাক্ত ঠেকলো, সবগুলোকে গুলি করে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছে হলো। আশেপাশে বন্দুক খুঁজলো কিন্তু পেল না। পেলে নির্ঘাত এক কেলেঙ্কারি ঘটতো বটে। হেলে দুলে রূপকথা সারফরাজের সামনে এগিয়ে এলো। এরপর বড় বড় চোখ করে অমায়িক হাসলো। এক ধ্যানে তাকিয়ে সেই হাসি দেখলো সারফরাজ। মেয়েটির ছটফটে আচরণ, সারফরাজের গলা শুকিয়ে কাঠ হলো। বার কয়েক ফাঁকা ঢোক গিলল সে। সারফরাজের গলার অ্যাডাম অ্যাপেল ক্রমাগত উঠানামা করছে, শ্বাস ভারী হয়ে উঠছে। রূপকথাকে বুকে না জড়ালে নির্ঘাত মরণ হবে তার। কঠিন ব্যাধিতে আক্রান্ত মানুষের ন্যায় ধরফাতে লাগলো সারফরাজ। বুক চেপে ধরে চোখ মুখ কুচকালো। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে, বেশ মিষ্টি যন্ত্রণা। বারবার পেতে ইচ্ছে করে এই যন্ত্রণা, কিন্তু প্রাণে কুলায় না। সারফরাজের অবস্থা অস্বাভাবিক ঠেকলো ইয়ং এর কাছে। ব্যাগ ফেলে দৌড়ে এসে শুধালো, আর ইউ ওকে? আর ইউ ফিলিং সিক? রূপকথাও ব্যস্ত হয়ে পড়লো সারফরাজের এহেন অবস্থায়। সে এসেছিল সারফরাজকে সারপ্রাইজ দিতে। কামালের থেকে শুনেছে আজ সারফরাজের বার্থডে, এজন্য সারফরাজ ঘুমিয়ে থাকতেই সকলকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। ভেবেছিল নিজ হাতে রান্না করে খাইয়ে সারফরাজকে চমকে দিবে, কিন্তু সারফরাজের হঠাৎ অসুস্থতা রূপকথার পুরো দুনিয়া এলোমেলো করে দিল। রূপকথা হাঁটু মুড়ে সারফরাজের সামনে বসে ব্যস্ত গলায় ভয়ার্ত ভঙ্গিতে শুধালো, কোথায় কষ্ট হচ্ছে সারফরাজ, আমাকে বলো, হসপিটাল যাবে? সারফরাজ রূপকথার সরু বাহু চেপে ধরে রূপকথার পুরো মুখমণ্ডলে আরেকবার নজর বুলালো। চোখ ধাঁধানো সৌন্দর্যে বুকে জ্বালা ধরলো, মনে হচ্ছে বুক পুড়ে খাক হলো। ক্রমাগত শ্বাস টান উঠলো। এই সৌন্দর্যের ভার কুলাতে পারছে না সে। রূপকথার দিকে অল্প ঝুঁকে চোখ নামিয়ে নিল সারফরাজ। এই সৌন্দর্য সহ্য করা দেয়, চোখ অন্ধ হয়ে যেতে চায়। সারফরাজ গুঙিয়ে বলে উঠল, আই এম নট ওকে বেবি। তোমার এই অপরাধমূলক সৌন্দর্য আমার বুকের এইখানটায় তীব্র যন্ত্রণা দিচ্ছে। ইটস হার্ড বেবি, ইউ আর মিসিং উইথ মাই সেলফ কন্ট্রোল। সারফরাজের কথার টোন বুঝতে পেরে লুইস ইয়ং ঠোঁট টিপে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। তাদের বস কঠিনভাবে প্রেম লীলায় মজেছে, এটা বুঝতে তাদের 1 ন্যানোসেকেন্ড বিলম্ব হলো না। সারফরাজের কথায় রূপকথা মেকি রাগ দেখালো। সে ঠোঁট টিপে তপ্ত শ্বাস ছেড়ে ঝাঁঝালো গলায় বলল, সারাক্ষণ ভণ্ডামি না করলে তোমার দিন শুভ হয় না? রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে বসে রূপকথার গলার ভাঁজে বিড়াল ছানার ন্যায় নাক মুখ ঘষল সারফরাজ। এরপর ঘোর লাগানো গলায় বলে উঠল, সৌন্দর্য যদি কোনো অস্ত্র হতো তবে নির্ঘাত তুমি ভয়ঙ্কর খুনি হাতে। তোমার এই সৌন্দর্যে কতবার আমার মৃত্যু হয় তুমি নিজেও জানো না। মাই সুইট হার্ট ম্যাডনেস। সারফরাজের স্পর্শে রূপকথা চোখ বুজে ফেলল। সে সারফরাজের হাত খামচে ধরে বলে উঠল, তোমাকে দেখে ভয় করছে, আমি বাড়ি যাব। সারফরাজ বাঁকা হেসে ফিস ফিস করে বলে উঠল, ট্রাস্ট মি, তোমাকে দেখলে আমার মাথার সব লসিক ক্রাশ করে যায়। অল আই ওয়ান্ট টু ইজ টু টেক ইউ ইনসাইড দ্যাট রুম, লক দ্য ডোর অ্যান্ড কিস ইউ টিল ইউ ফরগেট ইউর ওন নেম। রূপকথা বুঝলো সারফরাজ লাগামহীন হয়ে যাচ্ছে। রূপকথা চট করে সারফরাজের হাতে কামড় বসালো, কিন্তু কোনো আওয়াজ করলো না সারফরাজ। শক্তি প্রয়োগ করে সারফরাজের থেকে নিজেকে ছাড়িয়ে ধমকে উঠল রূপকথা, হুশে আসো, নয়তো এক্ষুনি চলে যাব। কি করতে যাচ্ছিলে? রূপকথা ধমকে নেশালো চোখে তাকালো সারফরাজ। এই মুহূর্তে ঠিক ভুল যাচাই করতে ইচ্ছা করছে না। আর চুমুই তো খেতে চেয়েছে, আর কিছু করেছে নাকি? রূপকথার হম্বিতম্বিতে টিকতে পারল না সারফরাজের রোমাঞ্চ। সুরসুর করে কোথায় যেন পালালো সেগুলো। সারফরাজ মুখে বিরক্তি সূচক শব্দ করে ধমকে বলে উঠল, গেট আউট। রূপকথার মন ভার হলো এমন অপমানে। সে টলমল করে বলে উঠল, তুমি জানো তুমি কি বলছো? সারফরাজ প্রতি উত্তর করলো না। রূপকথা একটা শপিং ব্যাগে লাথি মেরে বলে উঠল, বল বলের হ্যাপি বার্থডে। বলেই মধ্যমাঙ্গুলি দেখালো সারফরাজকে। রূপকথার এমন আচরণে সারফরাজ তাজ্জব বনে গেল। তার জন্মদিন তারই মনে নেই, আর এইদিকে 1.5 আঙ্গুলের মেয়ে তাকে নোংরা ইঙ্গিত করছে। ছ্যাঃ! সারফরাজের টকটকে ঠোঁট জোড়া ফাঁকা হলো রূপকথার ঔদ্ধত্যে। সেখানে রাগের মাথায় একটা চকলেট ঠুসে রূপকথা দাঁত চিবিয়ে বলে উঠল, খা, বেশি করে খা কুত্তা। আমাকে গেট আউট বলা হয়? হ্যাঁ, দেখাচ্ছি তোকে শালা। বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো রূপকথা। মেয়েটির আকস্মিক আচরণে সারফরাজ অসহায়ের মতো তাকিয়ে থাকলো। এরপর মুখে চকলেট সরিয়ে হোয়াটসঅ্যাপে সুফিয়ান চৌধুরীকে মেসেজ পাঠালো,
আপনার মেয়ে আমাকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে। তখনই মেসেজ সেন্ড করলো সুফিয়ান, সেই সাথে পাঠালো ফিরতি ইমোজি মেসেজ। ইমেজ ক্লিক করতে সরফরাজের চোখ কপালে উঠল। সুফিয়ান আরও একটা আঙ্গুল যোগ করেছেন। সরফরাজ ফোনে কপাল ঠুকে বলে উঠল, পুরো নিজে কফি বানিয়ে ছেড়ে গেছে মেয়েকে, এইসব শেখাতে দিয়ে গেছিলাম। কপাল। আকাশ জুড়ে কালো মেঘের আধিপত্য, মনে হচ্ছে রাতে খুব করে বর্ষণ ঝরবে। থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে, চারিধারে মানুষের কর্মব্যস্ততা বাড়ল খানিক। বৃষ্টি বাদলের আগে ঘরে ফেরা চাই। নিজের অন্ধকার কক্ষে বসে বসে সমানে সামনে পেছনে দুলে চলেছে মায়া, আর বিড়বিড় করে কিছু বলছে যা স্পষ্ট নয়। জানালা ডিঙিয়ে আসে বিদ্যুৎ চমকে মায়ার ফ্যাকাশে চোখ জোড়া নজরে এলো। কান্না করেছিল বোধহয়, চোখের জল শুকিয়ে দাগ হয়ে আছে, কিন্তু এখন সবকিছু স্থির নিঃশব্দ। চোখের পলক ফেলতেও বোধহয় ভুলে গেছে 50 এই প্রবীণা। হঠাৎ কলের পুতুলের মতো উঠে দাঁড়ালো মায়া। অন্ধকার ঘরে হাতড়ে খুঁজে নিল এক টুকরো ইটের ভাঙা অংশ, সেটা দিয়ে ঘস ঘস করে দেয়ালে কিছু লিখলো। এরপর দেয়ালে হাত বুলিয়ে চুমু খেয়ে মাথা ঠুকে দাঁড়িয়ে রইল। সমস্ত পেশেন্টকে শেষবারের মতো নজর বুলাতে এলো সোহানা। তার ডিউটি শেষ, তাকেও বাড়ি ফিরতে হবে, কিন্তু মন কেন সায় দিচ্ছে না। মনে হচ্ছে রাতটুকু এখানেই কাটাতে। টহল দিতে দিতে মায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালো সোহানা। কক্ষটা ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত, নিকষ আধারে ডুবানো। কক্ষের পানে দৃষ্টি স্থির রেখে তপ্ত শ্বাস ফেলল সোহানা। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকে আলো জ্বালালো। পুরো কক্ষ জুড়ে দাগ টানা, দাগগুলো পুরনো, আবার কিছু নতুন। মায়া এখানে কতদিন ধরে আছে তার হিসেব এটা। দেয়ালে ইটের খোয়া দিয়ে খুব সুন্দর করে হ্যাপি বার্থডে সরফরাজ লিখেছে মায়া। লেখার ধরন দেখে মনে হচ্ছে পড়াশোনা জীবনে তুখর ছিলেন, কিন্তু জন্মদিনের নিচের তারিখ দেখে ব্যথিত হলো সোহানা। 21 বছর আগের দিন তারিখ লেখা। মায়া এখনও 21 বছর আগের স্মৃতিতে আটকে আছে। বর্তমান সময় সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। এদিকে আকস্মিক আলোকছটায় কেঁপে উঠল মায়া। সে দেয়াল আঁকড়ে চিৎকার করে বলে উঠল, খবরদার, কেউ আসবে না আমার কাছে, কেউ না। আমি যাব না, আমি এখান থেকে কোথাও যাব না। আজ আমার রাজের জন্মদিন, আমার ছেলে আমাকে ছাড়া কেক কাটবে না। খবরদার, আর এক পা এগুলে আমি কাউকে ছাড়বো না। বলতে বলতে আঘাত করার জন্য চারিপাশে হিংস্র চোখে কিছু খুঁজতে লাগলো মায়া। সোহানা মায়ার হঠাৎ হাইপার হবার কারণ টের পেল না। সে দূরত্ব বজায় রেখে ডাকলো, মায়া। সোহানার কণ্ঠ পেয়ে মায়া সামান্য স্থির হলো, কিন্তু দৃষ্টি এখনো চঞ্চল। চোখে মুখে দুর্দান্ত ভীতির ছাপ স্পষ্ট। সোহানা এগিয়ে এসে নরম গলায় শুধালো, কে তোমাকে নিয়ে যেতে চায় মায়া? এখানে তো কেউ নেই। মায়া তাৎক্ষণিক সোহানার হাত চেপে ধরে কেঁদে বলে উঠল, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। বিশ্বাস করো, আমি পাগল নই। আমাকে সরফরাজের কাছে নিয়ে চলো, আজ আমার ছেলের জন্মদিন। সোহানা মায়াকে শান্ত হতে ইশারা করলো, এরপর বলল, তুমি শান্ত হও, আমি নিয়ে যাব তোমায়, কিন্তু চুপি চুপি। তুমি যদি এভাবে চিৎকার করো তাহলে সবাই জেনে যাবে। সোহানার কথায় মায়া সামান্য ভরসা খুঁজে পেল। সে শান্ত হলো। এরপর চারিপাশে সতর্ক নজর বুলালো সোহানা। হসপিটালের ডিরেক্টর স্যার নেই আজ। লেডি নার্সগুলো বৃষ্টির আভাস পেয়ে বাড়ি চলে গেছে। আছে 2-1 ডক্টর আর ওয়ার্ড বয়, কিন্তু এখন তারা নিজেদের রুম ছেড়ে বের হবে না। ডিরেক্টর স্যার না থাকলে কাজে ফাঁকি দেবার চূড়ান্ত সুযোগ কাজে লাগায় তারা। সোহানা এতদিনের অনুসন্ধানে অনেক কিছুই বুঝতে পেরেছে। মায়ার রিপোর্টসে সেরকম মেন্টালি কোনো সিকনেস পাওয়া যায়নি। তাকে ইচ্ছে করে মানসিক শাস্তি দিতে এখানে ফেলে রাখা হয়েছে। মায়া আগে অন্য হসপিটালে ছিল, বছর 2 আগে এখানে শিফট করা হয়েছে তাকে। মায়ের জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ বছর কোনো এক অন্ধকার ঘরে তাকে আটক রাখা হয়েছিল। সেখানে না ছিল আলো বাতাস, না ছিল পর্যাপ্ত খাবার। মানুষের কথা পর্যন্ত মায়ের শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করেনি দীর্ঘ বছর, হয়তো 1 যুগেরও বেশি সময়। এরপর হঠাৎ আলোর দেখা পায় মায়া, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। ধীরে ধীরে মায়ের আচরণে এসেছে অস্থিরতা, অবুঝপনা। ভুলে গেছে সবকিছু। কোনো কিছুকে এখন আর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। সর্বদা এক ভয়ের রাজ্যে তার বসবাস। সবকিছু হারালেও স্মৃতিতে এখনো নিজের স্বামী সন্তানকে আগলে রেখেছেন। সেই স্মৃতি আঁকড়ে ধরে পেরিয়ে যাচ্ছে বছরের পর বছর। সোহানা মায়ের হাত চেপে ধরে ধীর গলায় বলে উঠল, আমি তোমাকে মুক্তি দিব মায়া। এই জন্য আমার যা হয় হোক, আমি চাই তুমি তোমার সরফরাজকে খুঁজে পাও। মায়া মাথা ঝাঁকিয়ে বলে উঠল, দাও দাও, মুক্তি দাও আমাকে, এই নরক থেকে বের করো। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। সোহানা নিজের মনে মনে এক সাহসী সিদ্ধান্ত নিল। এরপর পুনরায় কক্ষ অন্ধকার করে ফিসফিস করে বলে উঠল, আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে। হ্যাঁ, যাব। চিৎকার করবি না তো? না, একদম না। ঠিক আছে, চলো। বাইরে তুমুল বৃষ্টি ধারা ঝরছে। বৃষ্টিকে মায়ের গুড লাক হিসেবে ধরে পা টিপে টিপে অন্ধকার মারিয়ে গেটে বেরিয়ে এলো সোহানা।
যাবার আগে সারফারাজের ডাইনোসর ডলটা নিতে ভুলল না মায়া। সোহানা গেটে এসে বাইরে নজর বোলালো। দারোয়ান নেই, বাইরে ঘোর অমানিসার আধার, ইলেকট্রিসিটি চলে গেছে, বিকট শব্দে বজ্রপাত হচ্ছে। এই মুহূর্তে বাইরে বের হওয়ার রিস্ক, কিন্তু সোহানা আজ প্রকৃতি দেখে ভয় পায়। তার মনে প্রাণে মায়াকে মুক্তি দেবার চরম ইচ্ছে ঘুরপাক খাচ্ছে। যে করে হোক মায়াকে সে তার ছেলের কাছে নিয়ে যাবে। এজন্য যদি তার প্রাণও যায় তবে যাক। মায়ের হাতের কবজি চেপে ধরে সোহানা বলে উঠল, দৃষ্টি মারিয়ে দৌড়াতে পারবে? মায়া মাথা ঝাঁকালো। সোহানা দেরি করলো না, শক্ত করে মায়াকে টেনে দৌড়ে বেরিয়ে গেল হসপিটালের গণ্ডি ছেড়ে কংক্রিটের সরপিল রাস্তা। এরপর হারিয়ে গেল বৃষ্টির জলে। সোহানা বেরিয়ে যেতেই পরপর দুটো গাড়ি ঢুকলো হসপিটালের ভেতর। জেনারেটর কারসাজিতে মুহূর্তে আলোকিত হলো চারিপাশ। গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামলেন ডিরেক্টর, পেছনের গাড়ি থেকে নামলো রুদ্ররাজ। দুজনে ভেতরে চলতে চলতে নিজেদের বাক্য বিনিময় করলো। পেশেন্টকে নিয়ে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ুন ডক্টর রুদ্র। একবার কোনোভাবে ভেতরের খবর লেক হয়ে গেলে থানা পুলিশ সামলাতে হবে। বুঝতেই পারছেন কোনো সাধারণ কেস নয়। আর্মি অফিসারের স্ত্রীকে এভাবে আটকে রাখার জন্য আমাদের পানিশমেন্ট কি হতে পারে তাও অবশ্য আপনার অজানা নয়। হাতের ব্রিফকেস ডিরেক্টরের দিকে এগিয়ে বাঁকা হেসে রুদ্র বলে উঠল, আপনার ডিমান্ডের চাইতেও বেশি আছে এখানে। ভর্তি করুন, রিল্যাক্স করুন, সব সামলানোর দায়িত্ব আমার। আপনি শুধু তাকে আমার হাতে তুলে দিন। ডিরেক্টর চারিপাশে নজর বুলিয়ে কণ্ঠ খাদে ফেলে বলে উঠল, আপনাকে দেখলেই রিয়্যাক্ট করবে, তার চেয়ে আপনি গাড়িতে অপেক্ষা করুন, আমি কাউকে দিয়ে বাইরে বের করে আনছি। তাড়াতাড়ি করুন ডাইরেক্টর সাহেব, বৃষ্টি থামার আগে আমি ফিরে যেতে চাই। উৎকট ঝামেলা একদম পছন্দ নয় আমার। ডিরেক্টর হাসতে হাসতে প্রস্থান নিলেন। গাড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁট চেপে অপেক্ষার প্রহর গুনতে লাগলো রুদ্র। এরপর সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ঠোঁটের কোণে ক্রূর হাসির রেখা টেনে রুদ্র বলে উঠল, লাস্ট সেগমেন্ট আমারই থাকলো সারফরাজ। খুব শীঘ্রই তোর পতন হতে চলেছে। চারপাশ থেকে ঘিরে ধরেছি তোকে। আমার চেকে বন্দি তোর দুর্বল দুই গুটি। এই চেক কাটাতে পারবি আদৌ? মোটেও না। চেকমেট ডিয়ার সারফরাজ। বলেই শব্দ করে হো হো করে হেসে উঠল রুদ্র। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেই হাসি। ডিরেক্টর দৌড়ে এসে ভয়ার্ত গলায় জানালো, সর্বনাশ হয়ে গিয়েছে, ভিতরে মায়া চৌধুরী নেই ডক্টর রুদ্ররাজ। রূপকথার উদ্যোগে কত বছর পর সারফারাজের জন্মদিন পালন হলো। তার হিসেব কষে কুলোতে পারল না সারফারাজ। তার মা বাবা হারিয়ে যাবার সাথে সাথে তার সকল সুখ, আনন্দ, ভালোবাসা সব হারিয়ে গেছে। তার মরুভূমির ন্যায় শুষ্ক জীবনে রূপকথা এক পশলা বৃষ্টি। রূপকথাহীন তার অস্তিত্ব বিলীন। যেদিন হৃদয়ের গহীনে রূপকথার আনাগোনা বন্ধ হবে সেদিন সারফারাজের হৃদয় বিকল হবে। তাতে চলবে না রক্তপ্রবাহ, নির্গত হবে না শ্বাস। হৃদয়িক এবং দৈহিক দুইভাবেই মৃত্যু হবে তার। রাতের খাবার দাবার শেষ করে সবকিছু ধুয়ে মুছে সাফ করলো রূপকথা। এখন বৃষ্টি কিছুটা কমেছে। বাড়ি যাওয়ার প্রয়োজন হঠাৎই বিনা কারণে সারফারাজের মন ভার হলো। সবকিছু বিষাক্ত, অর্থহীন ঠেকলো। সারফারাজের টলমলে চোখ দেখে রূপকথা আন্দাজ করলো সারফারাজের ভেতরের ঝড়। রূপকথা ভেবেছিল সারফারাজ তাকে বাড়ি পৌঁছে দেবে, কিন্তু তার এহেন বিধ্বস্ত অবস্থা দেখে রূপকথা আর কথা বাড়ালো না। কোনো মতে হেলে দুলে সারফারাজ নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিল। বুকে কেমন অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আকস্মিক এমন খারাপ লাগার হেতু খুঁজে পাচ্ছে না সারফারাজ। কখনো এমন অনুভূতি হয়নি তার বাবার মৃত্যুর পর যখন তার মা হারিয়ে গিয়েছিল সেদিন এমন লেগেছিল, কিন্তু সেদিনের চাইতে আজকে খারাপ লাগা হাজার গুণ বেশি। বুক চাপড়ে মেয়েদের মতো কাঁদতে ইচ্ছা করছে। মায়ের অসহায় মুখশ্রী ভেবে মা বলে গলা ফাটিয়ে চিৎকার করলো সারফারাজ। বাইরে থেকে সেই চিৎকার শুনলো সকলে। রূপকথার মন ভার হলো সারফারাজের ব্যথায়। একটা মানুষ এত যন্ত্রণা নিয়ে কিভাবে বাঁচতে পারে? এদিকে রাত বাড়ছে তরতর করে। রেখা, সুফিয়ান দুজনেই চিন্তাগ্রস্ত হবেন। তাছাড়া যতটুকু স্বাধীনতা সুফিয়ান তাকে দিয়েছে সেটাও কেড়ে নেবেন। চাইলেও রাতভর সারফারাজের বাড়িতে থাকতে পারবে না রূপকথা, দৃষ্টিকটু দেখাবে। অভিরূপ, নেলি থাকলে ভিন্ন কথা ছিল। অভিরূপের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অভিরূপ হসপিটালে দৌড়াচ্ছে। নেলি ইচ্ছে করে আসেনি। এই মুহূর্তে অভিরূপকে সাপোর্ট দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করেছে সে। রূপকথা দোতলায় সারফারাজের ঘরের পানে তাকিয়ে কম্পিত শ্বাস ফেলল। এরপর লুইসকে বলল, ওকে সামলে নিয়েন, আপাতত নিজের মতো থাকুক। আই হ্যাভ টু গো নাও। ইয়ং নিজে রূপকথাকে বাড়ি পৌঁছে দিতে চাইল, কিন্তু হাত দিয়ে ইয়ংকে থামিয়ে দিল রূপকথা। আমি একাই যেতে পারবো। তাছাড়া ঢাকার রাস্তায় এই রাত তেমন কোনো গভীর রাত নয়। আসছি বলে বেরিয়ে এলো রূপকথা। তার মনে হচ্ছে সত্যি যদি এই মুহূর্তে কোনো অলৌকিক ক্ষমতা বলে মায়া চৌধুরীকে সারফারাজের সামনে হাজির করতে পারত তবে কতই না খুশি হতো সারফারাজ। সারফারাজ তাকে নতুন জীবন দিয়েছে, পরিবার দিয়েছে।
অথচ রূপকথা সে কিছুই দিতে পারল না সরফরাজকে। নিজেকে বড্ড অকাজের ঢেকি মনে হলো রূপকথা ভেবেছিল একটা উবার বুক করে চলে যাবে সে, কিন্তু বৃষ্টির মধ্যে কোনো ড্রাইভারই রাজি হলো না। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছিল, তাই রাস্তায় বেরিয়ে এসেছিল রূপকথা, কিন্তু এখন ঝমঝমিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করলো। রূপকথা দৌড়ে গিয়ে একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়ালো। এরপর ফোন থেকে কল করলো সুফিয়ান চৌধুরীর নাম্বার বন্ধ দেখাচ্ছে। রূপকথার এবার ভয় হতে লাগলো। ইতিমধ্যে হেঁটে হেঁটে সরফরাজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে এসে গেছে সে। বৃষ্টির প্রবাহ আরও বাড়লো কয়েক গুণ। রূপকথার ফোনের চার্জ লাল দাগে এসে স্থির হলো। সারাদিনের ব্যস্ততায় ফোন চার্জে দেওয়া হয়নি। রূপকথা উপায় না পেয়ে রেখার নাম্বারে কল করলো, কিন্তু রিং ঢোকার আগেই বন্ধ হয়ে গেল ফোনখানা। এবারে যেন মাঝ সমুদ্রে পতিত হলো সে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষ কিচ্ছুটি দেখা যাচ্ছে না। সোডিয়াম লাইটের মৃদু আলো আর বিদ্যুৎ চমকে যতটুকু দৃশ্যমান হচ্ছে ততটুকু ধরেই হাঁটতে লাগলো রূপকথা। মায়াকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল সোহানা। ভেবেছিল রাস্তা থেকে ট্যাক্সি ধরে নিজের বড় বোনের বাড়িতে গিয়ে উঠবে, কারণ হসপিটালে মায়াকে খুঁজে না পেলে সবাই তাকে সন্দেহ করবে। মায়ের বিষয় নিয়ে একমাত্র সেই বেশি ঘাটাঘাটি করেছে। ডিরেক্টর একবার তাকে এটা নিয়ে বকাবকিও করেছে। সোহানা এবার ঘাবড়ে গেল। মায়ের শরীর দুর্বল, সেও আর হাঁটতে পারছে না। রাস্তার মাঝখানে বসে পড়েছে। সোহানা দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, মায়া আর পারছো না? সোহানার ক্লান্ত ভেজা মুখের পানে তাকিয়ে মায়া মাথা নাড়ল। সোহানার বুক কেমন ধকধক করে কেঁপে উঠল। মনে হচ্ছে শেষ রক্ষা হলো না। ধরা পড়লে কি হবে তবে? হঠাৎই ঝড়ের বেগে ধেয়ে এলো কালো রঙের একটা গাড়ি। সোহানা চিৎকার করার আগে সে গাড়ি থামলো একদম মায়ার কাছ বরাবর। সোহানা ভাবলো ভেতরের ভদ্রলোকের থেকে সাহায্য প্রার্থনা করবে, কিন্তু গাড়ির দরজা খুলে যখন রুদ্র নামলো তখন সোহানার শরীর ভার ছেড়ে দিল। 30 বছর বয়সী সোহানা জড়ার ন্যায় রাস্তায় ধপ করে বসে গেল। মুখে তৃপ্তির হাসি ঝুলিয়ে রুদ্র গিয়ে সোহানার সামনে দাঁড়ালো। এরপর হাঁটু মুড়ে বসে সোহানার গলা টিপে ধরে মুখে চুচু শব্দ করলো। সোহানার ভীত মুখ তাকে যেন বেশ আনন্দ দিল। ছেড়ে দাও আমাদের। আমি জানি তুমি মায়ের ছেড়ে নাও। আমি পুলিশে কমপ্লেন করবো তোমার নামে। তুমি অন্যায় করছো। সোহানার সাহস দেখে রুদ্রের এক ভ্রু বাঁকা হয়ে উপরে উঠে গেল। কাছে বিকট শব্দে বাজ পড়ল। তাতে রুদ্রের হিংস্র চোখ নজরে এলো সোহানার। ক্রূর চোখ দুটি দেখে পিলে চমকে কেঁপে উঠল সোহানা। রূপকথা হাঁটতে হাঁটতে বৃষ্টির মধ্যে মানুষের গলা শুনতে পেল। তাতে মেয়েলি সুর শুনে সাহায্যের আশায় দৌড়ে এলো। নিকটে এসে উপস্থিত হতে রুদ্রকে দেখে থমকে দাঁড়ালো সে। মায়া সোহানাকে রুদ্রর হাত থেকে ছাড়ানোর জন্য এলোপাতারি কিলচর দিয়ে যাচ্ছে। তাতে বিরক্ত হয়ে মাকে সজোরে এক ধাক্কা মারল রুদ্র। মায়া চটকে রূপকথার উপর হুমকি খেয়ে পড়ল, সেই সাথে মৃদু আর্তনাদ করলো। বিদ্যুৎ আলোয় মায়ের চেহারা দেখে কেঁদে ফেলল রূপকথা। মায়াকে জড়িয়ে রূপকথা বলে উঠল, আন্টি আপনি এখানে? আপনি বেঁচে আছেন? রূপকথার গলার স্বর পেয়ে পাশে তাকালো রুদ্র। এই মুহূর্তে রূপকথাকে দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগে বাজবিচার না করে সোহানার বুকে শুট করে দিল রুদ্র। ছলছল চোখে হাঁটু মুড়ে বসে গেল সোহানা। রুদ্র তাচ্ছিল্য হেসে রূপকথার সামনে দাঁড়ালো। এরপর মায়া চুলের মুঠি ধরে রূপকথা থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। সোহানার রক্তাক্ত দেহ রূপকথার মস্তিষ্ক বোধ শূন্য করে দিল। মায়া কেঁদে কেঁদে বলে উঠল। রূপকথা কি করবে বুঝতে না পেরে রুদ্রর পা ঝরিয়ে ধরে কেঁদে বলে উঠল, আমাকে সারফারাজের কাছে যেতে দাও। সারফরাজ কষ্ট পাচ্ছে, ওনাকে ছেড়ে দিন। আমার সাথে ওনাকে যেতে দিন। রুদ্র রূপকথার কাকুতি মিনতিতে বেশ আনন্দ পেল। রূপকথার বাহু ধরে টেনে উপরে দাঁড় করিয়ে রূপকথার গলা চেপে ধরল রুদ্র। এরপর হিস করে বলে উঠল, 2 দিন আগেও খুব তেজ দেখেছিলাম, আর আজ সরাসরি পায়ে। বাহ, হোয়াট এ সিন ডার্লিং। রূপকথা নীরবে কেঁদে বুক ভাসালো। তাতে একটুও মন গড়ল না রুদ্রের, বরং মাথায় এক শয়তানি ফন্দি ছাপলো। এবার সরফরাজকে বেশ করে জব্দ করতে পারবে সে। এক ঢিলে 3 পাখি মারার মতো ব্যাপার ঘটলো। মায়াকে টেনে হিঁচড়ে গাড়িতে বসিয়ে দরজা লক করে দিয়ে রূপকথার সামনে এসে দাঁড়ালো। এরপর রূপকথার থুতনি চেপে ধরে বলে উঠল, ওই ডাক্তারনের মতো হাল করব আমি মায়া চৌধুরীকে। সারফরাজের জন্য আমিও কম সাফার করিনি। সমস্ত ঋণের হিসাব হবে সুদে আসলে। বকেয়া অনেক পড়ে গেছে ডিয়ার রূপকথা। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে চোখ দিয়ে না বোঝালো। রুদ্র রূপকথার থুতনি একটু শক্ত করে চেপে ধরে বলে উঠল, সারফরাজকে বলে দিবে আজকে রাতের ঘটনা। ব্যথায় গুঙিয়ে উঠল রূপকথা। তার চোখ দিয়ে মোটা মোটা অশ্রুবিন্দু গড়াচ্ছে। রুদ্র রূপকথার কপালে কপাল ঠেকিয়ে ধীর গলায় বলে উঠল, যদি এর কিচ্ছুটি সারফরাজের কানে যায় তবে ওই যে মরার জন্য কাতরাচ্ছে ডাক্তার সাহেবা, তার মতো হাল হবে মায়া চৌধুরীর। শুধু মায়া নয়, তোমার বাবা সুফিয়ান চৌধুরীকেও কেটে টুকরো টুকরো করব আমি। এরপর তোমার ভালোবাসার প্রেমিক পুরুষ সারফরাজ, তাকেও জিন্দা দাফন করে দেব। ঘূর্ণাক্ষরে কেউ কিচ্ছুটি টের পাবে না, বুঝলে? বলে ধমকে উঠল রুদ্র। রুদ্রর গর্জনে কেঁপে উঠল রূপকথা। সে তাৎক্ষণিক মাথা নাড়িয়ে অস্পষ্ট স্বরে বলল, আমি কাউকে কিছু বলবো না।
আপনি আন্টিকে আমার কাছে দিয়ে দিন, আমি সব চেপে যাব। রূপকথা বোকামে মুহূর্তে বুঝে গেল চতুর রুদ্র, তাই সে রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? চাতক পাখির ন্যায় অধীর হয়ে জানতে চাইল রূপকথা। রুদ্ররাজ রূপকথার মুখের পানে তাকে প্রশস্ত হাসলো, এরপর বলল, শর্ত না মানলে সারফরাজের কাছে ওর মায়ের বিভৎস লাশ পৌঁছাবে, আর এর জন্য দায়ী হবে শুধুমাত্র তুমি। মায়ের জন্য নিশ্চয়ই সারফরাজ ডাঙ্গায় তোলা মাছের মতো দরপড়াচ্ছে, তাই না? মায়ার লাশ দেখে সারফারাজের কি হাল হবে সেটা ভেবে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা, এরপর ফট করে বলে উঠল, না না না, এমন করবেন না, দয়া করুন, আপনার সমস্ত শর্তে আমি রাজি। তবে সারফরাজকে ভুলে যাও, তাকে বলে দাও তুমি আর তাকে ভালোবাসো না। রুদ্রের মুখে এমন নিষ্ঠুর কথা শুনে রূপকথা প্রতিবাদ করে চিৎকার করে উঠল। রুদ্র তাচ্ছিল্য হেসে উত্তর করল, তাহলে মায়া চৌধুরীকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? সারফরাজ আমার মুখ থেকে এই কথা শোনার পর মরে যাবে, এতটা নিষ্ঠুর হবেন না আমার ওপর। আমার নিজে থেকেও সারফরাজকে আমি বেশি ভালোবাসি, আমার প্রতিটি শ্বাস চলে সারফরাজের নামে, এতটা নিষ্ঠুর হবেন না, উপরওয়ালা সইবেন না। রূপকথার উত্তরে ঠোঁট উল্টে রুদ্ররাজ বলে উঠল, তাহলে মায়া চৌধুরী মরে যাক। বলে বন্দুকে গুলি লোড করলো রুদ্র, এরপর এগিয়ে গেল মায়ার পানে। রূপকথা রুদ্রের হাত চেপে ধরে বলে উঠল। রুদ্র রূপকথার গালে সপাটে এক চর বসিয়ে বলে উঠল, তোর কাছে জ্ঞানের বাণী শুনতে আসিনি, তুই রাজি কিনা বল। রূপকথা গালে হাত দিয়ে ডুক রেখে দিয়ে উঠল, উনি মানসিকভাবে অসুস্থ, সারফরাজের হাতেই তোর মৃত্যু অনিবার্য বাস্টার্ড। যেদিন সারফরাজ সব জানতে পারবে সেদিন তোর রুহ পর্যন্ত পালানোর পথ খুঁজে পাবে না। সেই দিন খুব শীঘ্রই আসতে চলেছে, আর যেই হাতে আমাকে আর সারফরাজ এর মাকে আঘাত করেছিস সেই হাত কেটে তোর গলায় ঝুলিয়ে দেবে সারফরাজ। তুই মিলিয়ে নিস, নরকের কীট। রুদ্র রূপকথার সাহসে দাঁতে দাঁত পিষে আরেক গালে শক্ত চর বসিয়ে দিল। চরের দাপটে মুখ থুবড়ে রাস্তায় পড়ল রূপকথা। ধারালো পিছে হাত লেগে কেটেও গেল খানিক। এদিকে সোহানার সাহায্য প্রার্থনার কাতরতা সব মিলিয়ে নিরুপায় হয়ে গেল রূপকথা। রুদ্র হাঁটু ভাঁজ করে রূপকথার সামনে বসে ধিল্লয়ে বাঁকা হেসে বলে উঠল, মায়া চৌধুরীর প্রাণ এখন তোমার হাতে জানেমান। যতদিন সারফরাজকে দূরে রাখবে ততদিন মায়া চৌধুরী বাঁচবে। প্রেম লীলায় মজলেই মায়া চৌধুরী ফুস। নিজের দোষে ভালোবাসার মানুষকে যদি মা ছাড়া করতে চাও, তবে আমার কি আর করার বলো? আহারে সারফরাজ ভাই আমার, এই জন্মে মায়ের মুখ তোর আর দেখা হলো না। ইস কি কষ্ট। আকাশ জুড়ে অন্ধকার মেঘের চাদর। হঠাৎ করে কালো মেঘ গর্জে উঠে যেন আকাশই ফেটে যাচ্ছে। আজ যেন আকাশ ফুঁড়ে আষাঢ়ে ঢল নেমেছে। ঝমঝমে বৃষ্টির শব্দ ক্রমে ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারিপাশ ঝলসে ওঠে, আর ততক্ষণে দূরের গাছপালা ছায়ার মূর্তির মতো কাঁপে। বাতাসে শিরশিরে একটা আতঙ্ক। মনে হচ্ছে আজ রাতের এই বর্ষণ শুধু জলের নয়, আজ রাতের এই বর্ষণ ভয়ের, বিষাদের আর অজানা ব্যথার। রূপকথার সামনে থেকে মায়া চৌধুরীকে নিষ্ঠুরের মতো তুলে নিয়ে গেল রুদ্ররাজ। রূপকথা এই নির্মম দৃশ্য কিছুতে ভুলতে পারছেন। এদিকে সোহানার অবস্থা ক্রমশ মুমূর্ষু হয়ে উঠেছে। এই বুঝে প্রাণ পাখি দেহ ছেড়ে বেরিয়ে যায়। সোহানাকে নিজের কোলে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল রূপকথা। আজকের রাতটা তার জন্য এত বিভীষিকা বয়ে আনবে জানলে কোনো মতে আজ সে ঘর ছেড়ে বেরোতো না। ঈশ্বর ফরাজ যদি আজ আসতো রূপকথাকে এগিয়ে দিতে, তবে বোধহয় সবচাইতে বড় মিরাকেল হতো। নিজের মাকে এক ঝলক দেখতে পেয়ে কি অনুভূতি হতো তার। আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেলতো, নাকি রুদ্ররাজের ঔদ্ধত্যে আকাশ জমিন এক করে ফেলতো? রুদ্ররাজ কি পারত সারফারাজের বুক থেকে তার মাকে আর দ্বিতীয়বার কেড়ে নিতে? সারফারাজ যদি কখনো জানতে পারে তার মাকে এতদিন ধরে রুদ্ররাজ আটকে রেখেছে, তবে রুদ্ররাজের এই পরিণতি কেমন হতো? সোহানার গোঙানি শব্দে রূপকথার ভাবনায় ভাটা পড়ল। আশেপাশে নজর বুলিয়ে চিৎকার করে ডেকে উঠল রূপকথাকে, কেউ আছেন? আমাদের একটু হেল্প করুন প্লিজ। কিন্তু রূপকথার চিৎকার কেউ শুনল না। রূপকথার মিহি ভঙ্গুর আওয়াজ হিংস্র প্রকৃতির মাঝে বিলীন হলো। সোহানা নিজের প্রাণের আশা ছেড়ে দিয়ে সজল চোখে রূপকথার অসহায় মুখের পানে তাকালো, এরপর বহু কষ্টে আওড়ালো, মায়া সারফারাজকে আগলে ধরে বাঁচতে চায়। ওর ফাঁকা ভাষাহীন দৃষ্টিতে হাজারো রঙিন স্বপ্ন। কথা বুঝলো সোহানা কি বলতে চাইছে। শুধু মায়া নয়, সারফারাজ নিজেও তার মায়ের জন্য মরি হয়ে উঠেছে। এমন কোনো জায়গা নেই যেখানে মায়া চৌধুরীকে সে খুঁজে বেরিয়েছে। শুধু সারফারাজ নয়, সুফিয়ান চৌধুরী নিজেও প্রত্যেকটা বিভাগে মায়ের খোঁজ চালিয়ে দীর্ঘ কয়েক বছর, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ যদি ইচ্ছে করে কাউকে লুকিয়ে রাখে তবে তাকে খুঁজে বের করবে কার সাধ্যি? নিজের গলা থেকে কম্পিত হাতে মায়ার লকেটওয়ালা চেন খুলে রূপকথার হাতে দিয়ে ভারী শ্বাস টেনে সোহানা বলে উঠল, ভেবেছিলাম সারফারাজকে খুঁজে তার হাতে লকেট সমেত তার মাকে তুলে দেব, কিন্তু পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। এটা
সারফারাজকে দিও। সোহানা আরো কিছু বলতে চাইলো কিন্তু শরীর সায় দিল না। এমন সময় বৃষ্টি ছিঁড়ে ধীর গতিতে এগিয়ে এলো একটা সাদা রঙের প্রাইভেট কার। রূপকথা ভীত হলো, কোন দিকে কোন বিপদ ওত পেতে রয়েছে তা নিয়ে দ্বিধান্বিত হলো। সোহানাকে চেপে ধরে দ্বিগুণ ভয়ে গুটিয়ে রাখলো রূপকথা। কিন্তু গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। রূপকথা সোহানার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বিস্ফোরিত চোখে ভয়ার্ত গলায় ডাকলেন, সোহানা। মানুষটার ভয়ার্ত চোখ মুখ আর চোখের টলমলে জল দেখে রূপকথা বুঝলো কাছের কেউ হয়তো। তাই কোনো প্রকার বাক্য বিনিময় না করে ঝটপট সোহানাকে গাড়ি তুলে ভদ্রলোক ইঞ্জিন স্টার্ট করে রূপকথাকে সহ নিয়ে ছুটলো হসপিটাল অভিমুখে। সোহানা এখনও জ্ঞান হারায়নি, কিন্তু কি লেখা আছে সোহানার ভাগ্যে রূপকথা জানে না। রূপকথার খুব করে চাচ্ছে সোহানা বেঁচে থাকুক। একমাত্র সোহানাই মায়া চৌধুরীর ব্যাপারে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। সোহানার থেকে বিশদে সবকিছু জানা ভীষণ জরুরি। ভোর রাতের দিকে অভিরূপের বাবার অবস্থা খুব খারাপ হলো। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নাক দিয়ে রক্ত গড়াতে লাগলো। বাবার এহেন অবস্থায় অভিরূপ দিশেহারা হলো। ডাক্তার নার্স সব ডেকে আনলো। শক্ত সামর্থ্য ছেলেটা কেঁদে ভাসালো। সেজদায় বসে গেলেন অভিরূপের মা অরুণা রহমান। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডক্টর বড় ডক্টরকে কল করলো। ডক্টর অক্সিজেন মাস্ক দিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশন পুশ করার অর্ডার দিলেন, কিন্তু ডিউটি ডক্টরের মনে হলো ইঞ্জেকশনে কাজ হবে না। তবুও সে ডোজ অনুযায়ী ইঞ্জেকশন পুশ করলেন। এতে অভিরূপের বাবার অবস্থা আরও খারাপ হলো। ডিউটি ডক্টর পূর্বে সব রিপোর্ট ফেলে নতুন করে টেস্ট করার আদেশ দিলেন। শুরু হলো নার্সদের দৌড়াদৌড়ি। স্পেশালভাবে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হলো। আলট্রা করার সময় ডক্টরের চোখ কপালে। অভিরূপের বাবার একটা কিডনি নেই, আরেকটা প্রায় বিকল। ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। অভিরূপকে এমার্জেন্সি ডাকা হলো। নার্স মারফত ডাক পেয়ে ছুটে এলো অভিরূপ। আপনার বাবা লাস্ট অপারেশন কোথায় হয়েছিল? ডিএমসিতে। অবিশ্বাস্য চোখে ডক্টর অভিরূপের পানে তাকিয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? আপনারা কি ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন? কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনে অভিরূপ অবাক হলো, সেই সাথে ভয়ও পেল। সে ফাঁকা মস্তিষ্ক হাতড়ে উত্তর করল, ইউরেটারিক স্টাউন সার্জারি হয়েছে ওনার মাস 2 আগে। দেশের বাইরে ছিলাম আমি, মা সব সামলেছে। এরপর থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেন, আর আমার ওনাকে হসপিটালে নিয়ে যেতাম। 2-1 দিন হসপিটাল ট্রিটমেন্ট নিলেই উনি পুনরায় সুস্থ হয়ে যেতেন। ডক্টর কপালকুচকে আলট্রা মনিটর অভিরূপের সামনে ধরে বলল, ওনার একটা কিডনি নেই, আর একটা প্রায় বিকল। কেউ ডোনেশন করেছে, এটাও ওনার নিজের নয়। আর রিপোর্টে লেখা আছে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। ডক্টরের থেকে রিপোর্ট নিয়ে তাতে নজর বুলালো অভিরূপ। সে মেডিকেল রিপোর্টস এর এসব বুঝে না, এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করেনি। কিন্তু ডক্টরের কথা অভিরূপের মাথার উপর দিয়ে গেল সব। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অভিরূপ চোখের জল ছেড়ে শুধালো। আমার বাবা বাঁচবে তো ডক্টর? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ডক্টর উত্তর করলেন, আল্লাহকে ডাকুন, আর যার আন্ডারে অপারেশন হয়েছে তার নামে থানায় কেস ফাইল করুন। অভিরূপ বুঝলো বিশাল বড় ভরাডুবি হয়েছে তাদের। তাদের চোখে পট্টি বেঁধে কেউ নিয়ে গেছে তার বাবা সুস্থ 2 কিডনি। কিন্তু কেন? এই মাঝবয়সী মানুষটার দুর্বল অর্গান দিয়ে কি কাজ তাদের? সকাল 6:30টার দিকে দুনিয়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন অভিরূপের বাবা। শুধু কিডনি নয়, আরও কিছু অর্গান মিসিং ছিল তার দেহে। কবে কবে এসব হয়েছে তা ঠাহরি করতে পারেনি অভিরূপের পরিবার বলতে অভিরূপের মা আর ছোট বোন। বাবাকে হারিয়ে ধপ করে হসপিটালের মেঝেতে বসে গেল অভিরূপ। অরুণা রহমানের করুণ হৃদয় বিদারক চিৎকারে ভারী হলো হসপিটালের প্রতিটি কোণা। সারফারাজকে কোনো মতে কল করে খবরটা জানালো অভিরূপ। খবর পেয়ে ছুটে এলো সারফারাজ। অভিরূপকে সামলানোর ভাষা তার নেই, শুধু বুকে আগলে কষ্ট জর্জরিত গলায় বলে উঠল, তোকে আমাকে একদিন যেতে হবে। পুরুষ মানুষের মনে এত নরম হলে চলে? সারফারাজের বুকে হামলে পড়ে কাঁদলো অভিরূপ। রূপকথাকে লুইস কল করলো, কিন্তু ফোন বন্ধ। সারফারাজ অভিরূপের নাম্বার থেকে নেলিকে জানালো এই করুণ ঘটনা। ভোরবেলায় ছুটে এলো নেলি। সে অরুণার অভিরূপের বোনকে কোনো মতে সামলে নেবার চেষ্টা করলো। হসপিটালের ঝামেলা শেষ করে অভিরূপের বাবাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুলে অভিরূপকে আর তার পরিবারকে ইয়ং আর লুইসের কাছে দিয়ে সেই পুরানো রিপোর্ট নিয়ে ছুটল সারফারাজ ডিএমসিতে। পুরো ঘটনা গলায় পাড়া দিয়ে উগলিয়ে বের করবে সে। কেবলই নিজস্ব চেম্বারে এসে গরম ধোয়া ওঠা গ্রিন টি আর বাটার টোস্ট নিয়ে বসেছেন নেফ্রোলজিস্ট তারেক বাসা। চেম্বারের বাইরে শত শত রোগী অপেক্ষা করছে। ব্রেকফাস্ট সেরেই শুরু হবে তাদের মস্তিষ্ক ওয়াশ। কোনো রোগের কী অস্ত্রোপচার হবে তা ডক্টর নিজেও জানে না। ডিন ফারুক রেজা যা আদেশ করবে তাতেই তার সহমত। এসব অবলা মানুষগুলোর অঙ্গহানি করে যদি নিজের পকেট ভারী করা যায় তবে ক্ষতি কী? আর এই জরাজীর্ণ ধরণীতে এত বেঁচেই বা লাভ কি? মুখে তৃপ্তির প্রশস্ত হাসি বুলিয়ে কাপে চুমুক বসানোর জন্য পেয়ালা মুখের সামনে তুলে ধরতেই খট করে খুলে গেল চেম্বারের কাছের দরজা লক আটকে হনহন পায়ে ডক্টরের টেবিলে সামনে রিপোর্টস মেলে সারফারাজ ভারী স্বরে বলল, এক্সপ্লেইন ইট। রিপোর্টস দেখে মুখের রং পাল্টে গেল তারেক বাসারের। সে তার অ্যাটেন্ডেন্সকে ডাকতে চাইল সারফারাজকে বের করে দেবার জন্য,
কিন্তু সারফারাজ সেই সুযোগ না দিয়ে নিজের থাবা তুলল হাত দিয়ে তাকে বাসারের গলা টিপে ধরল। অপর হাতে কোমরে গুজে রাখা পিস্তল তারেকের কপালে লাগিয়ে হুঙ্কার ছুড়ল। পুরো কেচ্চা শোনা, সময় খুব কম। তারেক বাসার ওই মিষ্টি সকাল মুহূর্তে ভয়ঙ্কর রূপান্তরিত হলো। গলা শুকিয়ে কাঠ হলো, বুকে ধরাস ধরা শব্দ হতে লাগলো। জমের হাতে পড়ে গিয়েছে বুঝতে পেরে মনে মনে ভাবলো, চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল। যেন আরও কিছু তোয়াক্কা না করে তারেক বাসারের কলার চেপে ধরে হসপিটালের ডিন ফারুক রেজার কক্ষের দিকে ছুটল সারফারাজ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার একজন কালো পোশাকধারী মানুষ একজন ডক্টরকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে সেই কৌতূহলে সকলে চোখ ছানা বড়া হলো। ইতিমধ্যে হসপিটালের চারিপাশ ঘিরে ফেলেছে পুলিশের বহর। সারফারাজ নিজে সুফিয়ান চৌধুরীকে ফোন করে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রেস মিডিয়া রিপোর্টার কিলবিল করছে হসপিটাল প্রাঙ্গণ। নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে লাইভ টেলিকাস্ট। ফারুক রেজার কক্ষের সামনে এসে দাঁড়ালো সারফারাজ। তার হাতে বন্দি এখনও তারেক বাসার। ঘটনা ইতিমধ্যে আজ করতে পেরে পালানোর পথ খুঁজে চলেছে 40 ঊর্ধ্বই ডাক্তার। কিন্তু জাগুয়ারের থাবা থেকে মুক্তি মেলা এতই সহজ? ফারুক রেজার কক্ষের দরজা লাথি দিয়ে খুলে তারেক বাসারকে সহ ভেতরে ঢুকলো সারফারাজ। আকস্মিক এমন ঘটনায় চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালেন ফারুক। সারফারাজকে তিনি চেনেন। রুদ্ররাজের সাথে সারফারাজের বিষয়ে বহুবার আলাপ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। কিন্তু ফার্স্ট মিটিংয়ে এমন ভয়ানক হবে এটা যেন ফারুক রেজার কল্পনাতীত। ফারুক রেজার কক্ষে টিভি চলছিল। সেই টিভিতে আকস্মিক নিউজ বুলেটিন শুরু হলো। ডিএমসিএইচ হসপিটালের ডিন ফারুক রেজা এবং কয়েকজন বড় বড় ডক্টরস এর বিরুদ্ধে অর্গান পাচারের অভিযোগ। নিউজ বুলেটিন শুনে ফারুক রেজার মাথা ঘুরে উঠল। কঠিনভাবে ফেসে গিয়েছে। বুঝতে পেরে নিজের ড্রয়ার থেকে লাইসেন্সবিহীন বন্দুক বের করে শুট করতে চাইল সারফারাজকে। কিন্তু সারফারাজ যেন এসব নাটকের ট্রেলার আগে থেকে জানতো। সে কোনো বাছবিচার না করে ফারুক রেজার হাঁটুতে শুট করে দিল। সহসায় চিৎকার করে মেঝেতে বসে পড়লেন ফারুক রেজা। নান্দনিক সাউন্ডপ্রুফ কক্ষ ভেদ করে ফারুক রেজার কর্কশ চিৎকার বাইরে বেরোলো না। ফারুক রেজার অবস্থা খারাপ দেখে কেঁপে উঠল তারেক বাসার। উপায় না পেয়ে সারফারাজের পায়ে পড়ে কেঁদে উঠল সে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। যা করেছে এই ফারুক রেজা করেছে। আমাকে মারবেন না প্লিজ। আমি সব সত্যি বলে দেব। কে কে আছে এই চক্রে আমি সবার নাম বলে দেব। সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। তারেক বাসার এবার হাউমাউ করে কাঁদলো। তারেক বাসারের চোখে মুখে কয়েক ঘা বসে সারফারাজ বলল, মিডিয়ার সামনে সমস্ত সত্য ওগলাবে। তড়িৎ মাথা ঝাঁকিয়ে তারেক বাসার উত্তর করল, হ্যাঁ সব বলবো, সব। সুফিয়ান চৌধুরী, দুজন পুলিশ অফিসার আর কয়েকজন কনস্টেবল নিয়ে প্রবেশ করলো ফারুক রেজার কক্ষে। আহত ফারুক রেজা আর তারেক বাসারকে হ্যান্ডকাপ পরিয়ে শেল্টার ব্যতীত ছুটলেন সুফিয়ান চৌধুরী। উত্তেজিত জনতা ইতিমধ্যে জেনে গেছে পুরো ঘটনা। কেউ কপাল চাপড়াচ্ছেন তো কেউ তেড়ে মারতে আসছেন। জনগণের হালকা পাতলা কিচল লাথি খেয়ে তারেক আর ফারুকের চেহারার নকশা বদলে গেল। পুলিশের হাতে পড়ে মিডিয়ার সামনে নিজেদের দোষ স্বীকার করে ফট করে বলে দিল রুদ্রের নাম। সেই সাথে রুদ্র কি কি ক্রাইমে জড়িত সেটাও বলে দিল গড়গড় করে। মুহূর্তেই রুদ্রের ছবি সহ নিউজ এলো, ওয়ান্টেড ক্রিমিনাল। উপর মহল থেকে অর্ডার এলো রুদ্রকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে। পালানোর চেষ্টা করলে ক্রস ফায়ার। কিন্তু কোথায় রুদ্ররাজ? পেরিয়ে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। কোর্টে চালানের পথেই তারেক বাসার আর ফারুক রেজাকে কেউ ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে নৃশংস মৃত্যু দিয়েছে। পুলিশে জবানবন্দি দিয়েছে, ক্রুদ্ধ জনতা এমন করেছে। কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যে। সুফিয়ান চৌধুরী জানেন কে করেছে এসব, কিন্তু কোনো এক অজানা টানে তাকে দোষমুক্ত করতে মরিয়া হয়েছেন তিনি। তারেক বাসার আর ফারুক রেজা ছাড়াও আরও 3 জন ডক্টরের খণ্ডিত দেহ পাওয়া গিয়েছে। তাতে নেই চোখ, দাঁত, নখ, জিভ বা হাত পা। প্রতিটি লাশের রক্ত দিয়ে লেখা হয়েছে কিল্ড বাই জাগুয়ার, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। সমস্ত প্রমাণ যেন সূক্ষ্মভাবে লোপাট করা হয়েছে। এখনও চলছে সেই নিষ্ঠুর খুনিকে ধরার নিরন্তর চেষ্টা, কিন্তু ডিপার্টমেন্ট সফল হবে তো? এইদিকে একটি সপ্তাহে রূপকথা একবারের জন্য যোগাযোগ করেনি সারফারাজের সাথে। দেশের এহেন অবস্থায় রুদ্ররাজ সারফারাজের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবে সেটা রূপকথা ভালো করেই জানে। এদিকে সারফারাজের কণ্ঠ শুনতে না পেয়ে রূপকথার প্রাণ যার যায় অবস্থা। অন্যদিকে মায়ার চিন্তায় তার বুক ভেঙে কান্না পায়। সারফারাজ নিজেও বেশ কয়েকবার কল করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গেছে রূপকথা। অভিরূপকে নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে জোর করেনি সারফারাজ। নিজের ফোনের ওয়ালপেপারে দৃষ্টি স্থির করে ছটফট করে উঠল রূপকথা। সারফারাজকে সচক্ষে দেখার তৃষ্ণায় প্রাণ উড়ে গেল। রুদ্র নিজেই চেপে আছে রূপকথার উপর, কি নজর রাখবে?
ভেবে সারফারাজকে চোখের দেখা দেখার জন্য সারফারাজের বাড়ির উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। ড্রয়িং রুমে বাজারের লিস্ট করছেন রেখা। রূপকথাকে এক নজর দেখলেন তিনি। মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, মেজাজ খিটখিটে থাকছে সব সময়, সমস্ত চঞ্চলতা যেন মিইয়ে গেছে, সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখছে বদ্ধ ঘরে। রূপকথাকে একান্ত এসব বিষয়ে জিজ্ঞাসা করলেও মিলেনি উত্তর। কোথাও যাচ্ছিস? রেখার প্রশ্নে মাথা নাড়ল। রূপকথা বলল, অভিরূপদের বাড়ি যাব। ছেলেটার বাবা মারা গিয়েছে, অথচ আমি একবারও যাইনি। দৃষ্টিকটু দেখাচ্ছে। রেখা ছোট করে ও বললেন। এরপর বললেন, একটু দাঁড়া, আমি বাজারে যাব, একসঙ্গেই বেরোই। রূপকথা দাঁড়ালো। ব্যাগ নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো রেখা। সুপার শপে রেখাকে নামিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে গেল রূপকথা। রূপকথার মনে হলো কেউ তাকে দেখে চলেছে, কিন্তু আশেপাশে নজর বুলিয়ে সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। মনের ভ্রম ভেবে রামপুরার বাসে উঠল রূপকথা। রাস্তায় জ্যাম না থাকায় দ্রুতই পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একবার সারফারাজকে কল করলো, কিন্তু কল তুলল না সারফারাজ। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে দ্রুত পা চালিয়ে সারফারাজদের প্রকাণ্ড বাগানবাড়ির সামনে দাঁড়ালো রূপকথা। এরপর তপ্ত ভয়ার্ত শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সারফারাজের ড্রয়িং রুম থেকে কারো চিৎকার ভেসে আসতে, সেই সাথে সারফারাজের ভয়ঙ্কর গর্জন। এক প্রকার দৌড়েই ভেতরে প্রবেশ করলো রূপকথা, কিন্তু সহসায় থেমে গেল পা জোড়া। সারফারাজের বন্দুকে ঝরে গেল একটি তাজা প্রাণ। ধপ করে রূপকথার উপর পড়ে গেল সে উষ্ণ রক্তিম দেহ। রূপকথার সারা শরীর রক্তে রঞ্জিত হলো। মুহূর্তে কেঁপে উঠল ফোন। এলো ভয়ানক বার্তা। শর্ত ভাঙার অপরাধে তোমার মায়ের নিথর দেহটা যদি মাঝ রাস্তায় পড়ে থাকে, তবে কেমন মজা হবে বলো তো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।